সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাকে আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। এক সময় একদিন ভর দুপুরে আমি ঘরে ফিরলাম। ঘরে ফেরার পর দেখি যে আমার মা অনেক মন খারাপ করে ঘরে বসে আছে, মানে ভীষণ মন খারাপ। দেখার পর মাকে জিজ্ঞেস করলাম যে মা, কী ব্যাপার, মানে তোমার মন খারাপ কেন, কী হয়েছে বলো। আমার মা বলে যে তোর চাচি কত খারাপ চিন্তা করা যায় না। মানে আমার পার্শ্ববর্তী ঘরে আমার একটা চাচির ঘর ছিল, মানে চাচার ঘর ছিল আর কি। তা আমাকে বলতেছে যে তোর চাচি এত খারাপ, আমি এটা কখনো চিন্তাই করতে পারি নাই। আমি বললাম কেন মা, কী হয়েছে, হঠাৎ করে চাচি তোমার সাথে আবার কী করলো। মা বলতেছে যে ওই যে বাইদ্যানী মহিলাগুলো, মানে গ্রামের বাসায় বলে বাইদ্যানী, আর আমরা শুদ্ধ বাংলায় বলে হচ্ছে বেদের মেয়ে। তো বলো ওই যে বাইদ্যানী মহিলাগুলো মানে কোকারিজ হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য আসছিল, থালা বাসন বিক্রি করার জন্য আসছিল। তো মহিলাটা একটু বোকা টাইপের, মানে মহিলাটা মানে প্রচুর বোকা। তো বোকা দেখে তোর চাচি ওই মহিলাটাকে ঠকাই দিল। আমি বলি কীভাবে মা, আমাকে একটু বলো তো আমি শুনি। তো আমার মা আমাকে বলতেছিল যে ওই মহিলা নাকি মানে এক সেট কোকারিজ, মানে থালা বাসন এক সেট দাম হচ্ছে 150 টাকা। তো মহিলা বলতেছে এক সেট 150 টাকা, যদি 2 সেট নিয়ে যান তাহলে হচ্ছে 100 টাকা। তো সচরাচর 2 সেটের দাম হবে 300 টাকা, কিন্তু মহিলা বলতেছে যে 100 টাকা। এখন চাচি তো মানে মা বলতেছে তোর চাচি তখন কিন্তু মহিলাটাকে বলা দরকার ছিল যে না, এক সেট যদি 150 টাকা হয়, 2 সেট 300 টাকা, 100 টাকা কীভাবে হবে। তোর চাচি এটা না বলে মহিলার সরলতার সুযোগ নিয়ে ওই মহিলাকে বোকা বানিয়ে তোর চাচি করলে ওই মহিলার কাছ থেকে প্রায় 1000 টাকার মতো কোকারেজ কিনে নিল। আমি দেখুন ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্ট হয়ে গেলো যে এরকম বোকাও দুনিয়াতে আছে নাকি। আমি চিন্তা করলাম যে তাই নাকি। তো আমি চাচির ঘরে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ একেবারে চাচি মহা খুশি, মানে আমাকে কিছু বলে না, মুসকে মুসকে হাসতেছে। আমি বললাম বাহ, আলে চাচি তাইলে আজকে জিতে গেছে। আমি কী করলাম, হুন্ডাটা স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে আমি বললাম যে মহিলা কোন দিকে গেল, আমাকে রাস্তা দেখাই দিল। আমি সেম রাস্তা দিয়ে পিছন থেকে যাচ্ছি। অনেক দূর যাওয়ার পর দেখলাম যে উনি রাস্তা দিয়ে মানে মাথায় করে টুকরি করে আর কি মানে হেঁটে যাচ্ছে। আমি ওনাকে দেখে বললাম যে একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। তো বলে কী কথা। আমি বললাম যে উনি আবার মগ বিক্রি করে, মানে হচ্ছে চারপাশে আবার মগ ঝুলানো আছে, অনেক কালারের সুন্দর সুন্দর মগ। তাই বললাম যে এই মগটা আমার খুব পছন্দ হয়েছে, এই মগটার দাম কত। তো আমাকে বলে যে বাবা এটার দাম তো 20 টাকা, তুমি যদি নাও তাহলে 15 টাকা দিব, আমাকে বলতেছে। আমি বললাম বা ভালো। তো আমি ওনাকে মানে টুকরিটা মাথা থেকে নামালাম, আমি বললাম যে আমাকে মগটা দেন। আমি মগটা নিলাম, নেওয়ার পর আমি ওনাকে 1000 টাকা একটা নোট দিলাম। 1000 টাকা একটা নোট দিয়ে আমি বললাম যে ঠিক আছে, আপনি ওই 15 টাকা রেখে আমাকে বাকি টাকা রিটার্ন করেন। তো মহিলা বলতেছে ভাঙতি নেই। আমি বললাম যে না, আমার কাছে ভাঙতি নেই। উনি ঠিকই আমাকে 985 টাকা ফিরিয়ে দিল। আমি তখন অবাক হয়ে গেলাম যে 1000 টাকা থেকে 15 টাকা কেটে 985 টাকা যে মহিলা ফিরিয়ে দিতে পারে, সে কীভাবে জানে না যে 150 300 হয়, 150 সমান 300 হয়। তখন আমার মনে একটু সন্দেহ লাগলো, আমাকে দাঁড় করালাম। আমি বললাম যে আমি আপনার সাথে মারামারি করতে চাই না, আপনাকে বকা দিতে চাই না, আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি একজন পুলিশ কর্মকর্তা, একটু মিথ্যে বললাম যে পুলিশে চাকরি করি। আমি আপনাকে এখন থানায় নিয়ে যাবো, আপনি যদি সত্য বলেন আপনাকে ছেড়ে দেবো, আর মিথ্যা বলে কিন্তু থানায় নিয়ে যাবো। তো বলে কেন বাবা, আমি কী করছি একটু বলো তো। আমি বললাম যে একটু আগে আপনি একটা বাড়িতে 1000 টাকার মতো কোকারেজ বিক্রি করে আসছেন, ওখানে কি আপনি বলছেন যে এক সেট যদি হয় 150 টাকা, 2 সেট হচ্ছে 100 টাকা, এটা কি সত্য। তখন মহিলা কোনো কথা বলেন, নিচের দিকে তাকিয়ে আসছে। আমি বললাম যে দেখেন, আপনি আমার মায়ের বয়সে আপনি আমাকে সত্য কথা বলেন, যদি সত্য কথা না বলেন তাহলে কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে ধরে মানে একদম থানাতে নিয়ে যাব। তখন মহিলা আমাকে বলতেছিল যে মানে আমার হাতে পায়ে ধরে কান্না করতেছে যে বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার ছেলের বয়সে আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি বললাম কী ভুল। পরে বলতেছে যে আসলে ওই কোকারিজগুলোর এক সেটের দামে ছিল 50 টাকা অ্যান্ড 2 সেট হচ্ছে 100 টাকা। আমি এক সেটের দামে বলছি 150 টাকা অ্যান্ড 2 সেট বলছি 2 সেট বলেছি 100 টাকা। মানে ওনার ওই কোকারিজের 2 সেটের দামই কিন্তু হচ্ছে 100 টাকা, উনি এক সেটে বললো 150 টাকা। মানে ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে ওনার বিক্রির একটা কৌশল, তারপর আমি ওনাকে কিছু না বলে বললাম এরকমভাবে করবেন না, এটা ঠিক না। আপনি মানে হালাল পথে ব্যবসা করেন, যেটা রেট এটাই বলেন এবং ওই রেটে বিক্রি করেন। ওখান থেকে ফিরে আসলাম। দর্শক বন্ধুরা, ঘরে আসার পর আমি আমার মাকে ঘটনাগুলো খুলে বলার পরে মা প্রচুর পরিমাণ হাসাহাসি করলো। আজকে মুরাদ ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার ওই ছোট্ট গল্পটা অনেক বেশি মনে পড়ে গেল। দর্শক বন্ধুরা,
যে মানুষটা যে মানুষটাকে মানে আপনি যে মানুষটা আপনাকে বোকা মানে আপনি যে মানুষটাকে বোকা বানাচ্ছেন, আপনি ভাবছেন যে মানুষটা অনেক বোকা, আপনাদেরকে বোকা বানাচ্ছেন, আসলে কিন্তু না, সে বোকার অভিনয় করে উল্টা আপনাকে বোকা বানাচ্ছে। মুরাদ ভাইয়ের জীবনের গল্পটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে এই কথাটার একটা বাস্তব রূপ আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, রিকোয়েস্ট করবো মুরাদ ভাইয়ের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য, কেননা এই গল্পটা আপনাকে বোকার স্বর্গে বসবাস করা মানুষগুলোর শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মুরাদ হোসেন, আমার বাড়ি খুলনা। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবার, আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট ভাই। আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন ছোটোখাটো ব্যবসায়ী বলতে আমার আব্বার অনেকগুলো মাছের ঘের আছে, মানে শুদ্ধ বাংলায় যেটাকে বলে যে মাছের ফিশারি। বাবা বিভিন্ন জায়গা হচ্ছে মানুষদের কাছ থেকে কন্ট্রাক্টে নেয়, 2 বছর 3 বছরের কন্ট্রাক্টে নিয়ে ওখানে আবার মাছ চাষ করে। তো খুব বেশি লাভ হয় না যেহেতু জায়গাগুলো অন্যদের, তো তারপরও যে টাকা উপার্জন করে সেটা দিয়ে আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলে। আস্তে আস্তে করে আমাদের দিনগুলো সামনের দিকে কাটতেছিল। তো আমি আসলে ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি যথেষ্ট বাজে একজন স্টুডেন্ট ছিলাম। আমার মাথায় কোনোভাবেই পড়াশোনা ঢুকে না। বাবা যত চেষ্টা করে আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমার মাথা মোটা একটা ছেলে। আমাকে মেরে ধরে যদিও স্কুলে পাঠায়, অ্যান্ড টিচারদের মায়ের খাইতে খাইতে আমি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করি। অ্যান্ড ক্লাস 7-এর পরে আমি আর স্কুলে যাই না। আমাকে যতই মারে যতই কিছু করে আমি আর স্কুলে যাই না। তখন আমার ছোটো ভাইটা কিন্তু প্রাইমারি স্কুলের ক্লাস 5-এ পড়ে। আমার ছোটো ভাইটা কিন্তু আমার চেয়েও প্রচুর পরিমাণ মেধাবী, যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট। মানে আমার বাবা মা ওকে নিয়ে খুব স্বপ্ন দেখে, এবং ওর যারা টিচার আছে তারাও বলে যে আমার ছোটো ভাই নাকি মানে পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো। অ্যান্ড আমিও দেখি যে সারাক্ষণ বইপত্র নিয়ে বসে থাকে। হয় না যে মানে ছেলেরা হচ্ছে মানে খেলতে যায় বা খেলাধুলা করে, প্রচুর পরিমাণ দুষ্টমি করে, কিন্তু আমার ছোটো ভাই এরকম না। আমার ছোটো ভাই সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে। এভাবে আস্তে আস্তে করে আমার দিনগুলো কাটতেছিল। তো আমার যখন পড়াশোনা বন্ধ হয়ে যায় তখন আমি বাবার সাথে মাঠে ঘাটে কাজ করি। মানে মাঠে ঘাটে কাজ করি বলতে বাবার সাথে আমি ফিশারিতে কাজ করি। অ্যান্ড রাতের বেলায় বাবা আমাকে মানে ওই ফিশারিতে বসায় দেয়। তো এভাবে ফিশারিতে রাতের বেলায় বসে থাকতে থাকতে ডাহুক পাখি হয়তো আমরা অনেকেই চিনি, যেটা হচ্ছে শীতকালে আসে। মানে শীতকালে ওই ডাহুক পাখিগুলো আসে মাছ খাওয়ার জন্য। তো আমাদের যেহেতু মাছের ফিশারি ছিল, তো প্রচুর পরিমাণ ডাহুক পাখি আসছিল। তো ওই সময় আমার বাবা বলতেছিল যে পাখিগুলোকে কোনোভাবে তাড়ানোর কোনো ব্যবস্থা নাই। একটা পর্যায়ে আমি পাখি ধরার জন্য মানে অনেক রকম কৌশল অবলম্বন করি। অ্যান্ড এক পর্যায়ে আমি কিন্তু অনেকগুলো পাখি ধরি, মানে পাখি ধরে পাখিগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করি। অ্যান্ড বিক্রি করার পরে আমি যেটা দেখতে পাই যে আমার বাবা ফিশারি দিয়ে যে টাকা উপার্জন করে, বাট আমি পাখি বিক্রি করে তার চেয়ে অনেক ভালো টাকা উপার্জন করলাম। মানে আমি প্রায় 1700 টাকার মতো পাখি বিক্রি করছি। একটা পাখি 150 টাকা 200 টাকা করে বিক্রি করা যায়। তখন আমার মাথার মধ্যে একটা দারুণ আইডিয়া চলে আসলো যে আমি মানে মাছের ফিশারি টিশারি সব কিছু বাদ আমি এখন থেকে পাখি ধরবো। মানে আমি তখন আর আমার আব্বার সাথে আর আরেকটা ব্যাপার কি, মানে মাছের ফিশারি আমার এখানে বসে থাকতে ভালো লাগে না। হয় না যে একটা মাছের ফিশারি, ওইটাতে মানে পাহারা দেওয়ার জন্য একটা ছোট্ট মানে টঙের ঘর বানানো হয়, ওখানে একা একা বসে থাকা আমার কাছে কেন জানি অনেক বেশি বিরক্তিকর মনে হয়। তো একটা পর্যায়ে আমি আর এটা আর করি না, আমি সারাদিন ঘুমাই। অ্যান্ড রাতের বেলা আমি গিয়ে এভাবে ডাহুক পাখি ধরি। তো পাখি ধরি অ্যান্ড পাখি বিক্রি করতে করতে আমি আমাদের এলাকাতে মোটামুটি একজন পরিচিত পাখি বিক্রেতা হয়ে গেলাম। এরপর থেকে আমি আমার আরও 2টা লোক রাখি মানে আমাকে সহযোগিতা করার জন্য। তো আমি ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পাখি ধরি। অ্যান্ড তখন আমার ব্যবসাটা মানে প্রচুর পরিমাণ লাভবান হয়। অ্যান্ড পাখির জন্য আমার ফোন নাম্বার বিভিন্ন মানুষ নেওয়া যায়, মানে পাখির দরকার হলে আমাকে ফোন করে। তো এরকম করতে করতে প্রায় 1 বছরের মতো আমি অনেক টাকা উপার্জন করি, মানে অনেক টাকা উপার্জন করি। তো উপার্জন করার পর একদিন একটা গ্রাম আছে আমাদের গ্রাম থেকে আর 2টা গ্রামের পরে। তো সেই গ্রামে গিয়ে আমি তখন আর রাতের বেলায় পাখি ধরি না, আমি তারপর থেকে দিনের বেলায় ধরি। কারণ দেখি যে মানে রাতের বেলায় ধরতে গেলে রাতের বেলায় যে পরিমাণ পাখি পাই দিনে আরও ভালো পাখি পাই। অ্যান্ড রাতের বেলায় শুধুমাত্র ডাহুক পাখি পাই, কিন্তু দিনের বেলায় বক পাখি বা অন্য অন্য রকমের পাখিগুলো পাই। এজন্য আমি আর রাতের বেলায় পাখি না ধরি, তখন দিনের বেলায় পাখি ধরি। তো এরকম করে আমি যে ওই গ্রামে সেদিন পাখি ধরতেছিলাম, বাট হঠাৎ করে গ্রামের অনেকগুলো ছেলে আমাকে আটকায় ফেলে। আমাকে বলতেছে যে তুই এখানে পাখি ধরিস কেন? আমি বললাম যে পাখি ধরে আমি পাখি বিক্রি করি, পাখি ব্যবসায়িক। তখন সবাই বলতেছে তুই কি জানোস না যে পাখি বিক্রি করা পাখি ধরা এটা মানে দণ্ডনীয় অপরাধ?
আমি তখন বলি যে ভাই দেখেন আমি তো এত কিছু বুঝি না, আমি তো আমার বয়সটা কিন্তু তখন অনেক বেশি বড় নাই, অত বড় ছেলে না আমি, বাট ওরা আমার না মানে অনেকগুলো থাবড় চটকানা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর আমি কান্নাকাটি করি অ্যান্ড একটা পর্যায়ে ওরা থানাতে ফোন করে আমাকে ওখানে বাইরে রাখেন, পুলিশ এসে আমাকে থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে তখন পুলিশ আমাকে আমার পরিবারের নাম ঠিকানা জিজ্ঞেস করে। আমি আমার বাবাকে বলে, আমার বাবা কিন্তু তখন একটা মোবাইল চালাইতো, বাবার কাছে একটা মোবাইল ছিল, বাবার মোবাইল নাম্বারটা বলার পরে তখন সিটি সেল মোবাইলগুলো ছিল। আপনারা তো অনেকেই জানেন যে সিটি সেল মোবাইলগুলো কিন্তু তখন মানে অনেক কম দামে ছিল এবং সিটি সেল মোবাইলগুলো নতুন নতুন বের হয়েছিল। তো তখন আব্বার কাছে একটা সিটি সেল মোবাইল ছিল। নাম্বারটা দেওয়ার পরে থানা থেকে আব্বাকে ফোন করে বলা হয় যে আপনার ছেলে এরকম পাখি ধরছিল, তাকে থানায় ধরে নিয়ে আসছি। তো যথারীতি বাবা থানাতে যায়। থানাতে যাওয়ার পরে বাবা আমাকে প্রচুর পরিমাণ বকাবাকি করে। এর আগেও কিন্তু বাবা আমাকে পাখি ধরতে নিষেধ করেছিল, কিন্তু আমি আমার বাবার কথা শুনি নাই, কারণ পাখি ধরে পাখি বিক্রি করার মাঝে একটা অন্যরকম মজা বা আনন্দ আমি পেয়ে গেছিলাম। এরপর থেকে বাবা মোসলেখা দেয়, মানে মোসলেখা মিনস হচ্ছে একটা সাদা কাগজের কোনার ভিতরে সিগনেচার করে, ব্ল্যাঙ্ক একটা পেপার, মানে ওটাতে কিছু লেখা না, ওখানে সিগনেচার করে আব্বা আমাকে থানা থেকে বাড়িতে নিয়ে আসে। অ্যান্ড বাড়িতে আনার পরে বাবা আমার উপরে প্রচুর পরিমাণ রেগে যায় যে আজকের পর থেকে তুই আর কোনো দিন এভাবে পাখি ধরতে যাবি না, অ্যান্ড আমি মোসলেখা দিয়ে আসছি, এরপরে যদি তুই পাখি ধরিস তাহলে আমার নামে 5 লাখ টাকা জরিমানা হয়ে যাবে। পরিশেষে বাবা আমাকে আবারও বলে যে রাত্রেবেলায় বাবার পিসারি পাহারা দেওয়ার জন্য। আমাকে বলে যে তুই আবারও পিসারি পাহারা দিবি, আগে যেভাবে হচ্ছে মাছের পিসারি পাহারা দিতি এভাবে পাহারা দিবি। তো এরপরে বাবা আমাকে আবার ওই পিসারিতে বসাই দেয়। তখন আমি আর কী করবো, আমার যেহেতু কিছু করার নাই, আমি ওখানে বসে বসে পিসারি মানে পাহারা দিচ্ছিলাম। তো দিনগুলো আমার সামনের দিকে ভালোই কাটতেছিল। এভাবে যেতে যেতে একদিন হচ্ছে আমি রাত তখন আনুমানিক প্রায় 2টার মতো বাজে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ওয়াজ লাগিয়ে রাখি, মানে আমি কিন্তু আবার ওয়াজ শুনতে খুব পছন্দ করি। আমাদের একটা সেঞ্জার ছিল, সেঞ্জার বলতে যারা চিনবেন যে একটা লাইক হচ্ছে ক্যাসেট প্লেয়ার ছিল, ওইটা দিয়ে আমি মানে ওয়াজ শুনি। যখন বাংলাদেশে বৈরবের হুজুর আছে বা অনেক মাওলানাদের আমি ওয়াজ শুনি, তখন ওয়াজ শুনতেছিলাম। তো শুনতে শুনতে আমার তখন হঠাৎ করে ঘুমটা ভাঙে বলতে আমি অনেক শব্দ পাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল যেন কেউ যেন আমাদের মানে ফিশারিতে মাছ ধরতেছে, এরকম শব্দ পাচ্ছিলাম। অ্যান্ড যখন শব্দ মানে বিকট শব্দ, মনে হচ্ছে মানে কয়েকজনে মিলে মাছ ধরতেছে, আমি তখন একরকম ভয়ও পাই। অ্যান্ড আমি তখন কী করি, যেহেতু মাছ ধরতেছে আর আমি যেহেতু পাহারাদার, তাহলে তো আমাকে মানে এটার একটা ব্যবস্থা করতে হবে, অ্যান্ড তা না হলে তো আব্বা সকালবেলা এসে আমাকে মাইরিয়ে ফেলবে। এরপর আমি কী করি, আমার কাছে একটা লাইট ছিল, টর্চ লাইট ছিল। তো লাইটটা তো দামি ছিল না, মানে সস্তা দামে একটা টর্চ লাইট ছিল। আমি তখন রুম থেকে বেরোয় টর্চ লাইট দিয়ে টিপ দিই, বা টিপ দেওয়ার পর আমি আলোতে কিছুই দেখতে পাই না, কোনো মানুষ টানুষ কিছু নাই, কিন্তু মানে এরপরেও মানে মাছ ধরার শব্দ শুনতেছে। মানে মাছ ধরার শব্দ যেরকম হয় না যে মানে সল দিয়ে মাছ ধরলে যেরকম সং করে শব্দ হয়, এরকম শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না। আমার তখন মানে আমি তখন মানে একটু সাহস করে বলি, কে এখানে এরকম করে অনেকবার মানে চিল্লে বলি, বাট কোনো রেসপন্স নাই, কেউ কোনো শব্দ করে না। অ্যান্ড তখন আমার মনের ভিতরে প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায়। অ্যান্ড মাছগুলো তখন প্রচুর পরিমাণ লাফালাফি করতেছিল। মাছের এত লাফালাফি দেখে আমি তখন বুঝতে পারি যে এটা সম্ভবত অন্য কোনো কিছুর কাজ, মানে আলগা টালগা মাছ খাওয়ার জন্য রাতের বেলায় আসে, হয়তো মানে জিন টিন হতে পারে। তখন আমি কী করে লাইটের সব কিছু ফালাইয়া দৌড়িয়া কোনো রকম হচ্ছে বাড়িতে আসি। ঘরে দরজা আসার পর আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন আমি দরজার ধাক্কা দিয়ে অজ্ঞান হয়ে যাই। তো মা দরজা খুলে আমাকে ওখানে পায়। তো বাবাকে ঘুম থেকে উঠে আমাকে মানে পানি টানি দিয়ে আমাকে ঘুম থেকে যায়, মানে আমাকে আমার জ্ঞান ফিরে আসে। তখন আমাকে বলতেছিল যে কী হয়েছে। আমি তখন আব্বারে বললাম যে আব্বা এই ঘটনা। তখন আব্বা কী করে সাথে সাথে আমাকে নিয়ে আবারও মানে আমাকে নিয়ে আসতে চায়, বাট আমি আর যাই না। তখন আব্বা আমার ছোটো ভাইকে ঘুম থেকে উঠে আমার ছোটো ভাইকে নিয়ে আব্বা ফিশারিতে এসে দেখতেছে যে কিচ্ছু নাই, মানে একেবারে কিচ্ছু নাই, শুনশান, কোনো মানে পানীয় নড়াচড়া নাই, কোনো মাছ নাই, কিছু নাই। তো তখন বাবা আমাকে আমি আর রাতের বেলায় যাই না, আমি ঘুমিয়ে থাকি। অ্যান্ড সকালবেলা যখন ফিশারিতে যাই, বাবা আমারে বলতেছিল যে কই, আমি তো কিছুই দেখলাম না, আমি তো আসার পর এখানে একটা মাছিও দেখলাম না, একটা মশাও দেখলাম না, তুই এগুলো কোত্থেকে দেখলি? আমি বলি বাবা আমি কিন্তু দেখছিলাম, এখন আমি কি করব বলো। এরপর থেকে বাবা আমার বলতেছে যে তুই কি মানে পাহারা দিবি না, এটা কি তোর একটা মানে বুদ্ধি, মানে একটা কৌশল অবলম্বন করলি? আমি বললাম বাবা এটা কেমন কথা বলতেছে, আমি ঘরেও তো ঘুমিয়ে থাকলে থাকলাম, এখানেও ঘুমিয়ে থাকলে থাকলাম, তাহলে ঘুমাবই তো রাতের বেলা, আর তো কোনো কাজ নাই, এখানে ঘুমাইলে প্রবলেমটা কি? তো বাবা তখন আমার সাথে একটু রাগারাগি করে আমাকে বলে যে ঠিক আছে তোরা পাহারা দেওয়া লাগবে না, আমি নিজে পাহারা দিব। এরপর থেকে বাবা কী করে মাছের পিসারে পাহারা দেয়। কিন্তু দিনগুলো এভাবে আমার খুব বোরিং কাটতেছিল, ভালো লাগতেছিল না। যে আমাদের গ্রামে অনেক ছেলেটেলে আছে, সবাই পড়াশোনা করে, কেউ চাকরি বাকরি করে, আমার বয়সী যারা আছে মানে বেকার কেউ নাই, বেকার শুধুমাত্র একমাত্র আমি। তো আমি এরকম বেকার ঘুরে বেড়াই।
এটা আমার নিজের কাছেও প্রচুর পরিমাণে খারাপ লাগে। মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা গেলে, দোকানপাটে গেলে, চা খাওয়ার জন্য গেলে বলে যে আমি বেকার, ওরকম বাড়ি আমাকে বলে তোর কোনো কাজ কাম নাই, ওরকম করে করে বকাবদ্ধ দিয়ে কথা বলে। একটা পর্যায়ে আমি আমার আব্বাকে বলেছি, আব্বা আমাকে তুমি একটা কিছু টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো। আর আমি তখন আব্বাকে বলতেছিলাম যে আমি ছোটো একটা মুদির দোকান দিব, এটা প্ল্যানিং হলে মুদির দোকান দিব। তো আব্বা তখন আমাকে বলতেছিল যে মুদির দোকান দিলে গ্রামের মানুষ সবাই বাকি খেয়ে ফেলবে। আমাদের এই গ্রামে কিন্তু একটা সিস্টেম আছে, বাকি দোকান অনেকেই দোকান দেয়, বাট দোকান দিয়ে কোনো প্রফিট করতে পারে না। হয়তো 2 মাস 3 মাস খুব ভালো করে চলে, যে পুঁজিটা থাকে পুঁজিটা মানুষ বাকিতে নিয়ে তারপর ব্যবসাটা টাকে উঠে দেয়। এরপরে আমার আব্বা বলতেছে যে একটা কাজ কর, আমি তোকে কিছু জমি নিয়ে দিই। আব্বা আমাকে বলেছে আমি তোকে কিছু জমি নিয়ে নিই। অ্যান্ড তখন শীতকাল আসতেছিল, আস্তে আস্তে বাবা বলে যে তুই শীতকালে এখানে হচ্ছে ইয়ে করতে পারবি, চাষবাস করতে পারবি, ফুলকপি, তারপরে সিম, বাঁধাকপি অথবা মূলা, ওরকম শীতকালীন সবজিগুলো তুই চাষ করবি। তো আবার বাবা বলতেছিল যে এখন তো শীতকাল, আমার মাছ কিন্তু অতটা বড় হবে না। যারা ফিশারি করে তারা জানে শীতকালে কিন্তু মাছ বড় হয় না, মাছের সাইজ বড় হয় না। আপনি যতই খাওয়াবেন শীতকালে মাছ বড় হইতে চায় না। তো বাবা বলতেছে যে এখন তো ব্যবসাটা অনেক বেশি লসে, তাইলে এখন তুই এটাই কর, তুই এটা কর, তাইলে আমাদের সংসারটা একটু ডেভেলপ হবে। তো এরপরে বাবা আমাকে জমি নিয়ে দেয়, আমি ওখানে তখন ফুলকপি চাষ করি। আমাকে অনেক বড় একটা জমিতে এক পাশে ফুলকপি চাষ করি, আরেক পাশে হচ্ছে সিমের চাষ করি, সিম গাছ লাগাই। আলহামদুলিল্লাহ আমার সিম গাছগুলো এত সুন্দর হয়েছে, ফুলকপিটাও অনেক ভালো হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো টাকা প্রফিট করি। ফুলকপি তারপরে সিম বিক্রি করে আমার অনেক ভালো টাকা প্রফিট হয়। তখন থেকে আমি প্রফেশনালি একজন কৃষক হয়ে যাই, প্রফেশনালি আমি এই কাজটা করি মানুষের। তখন আমি আরও আমার নিজের টাকা দিয়ে অন্যদের কাছ থেকে ওরকম অনেক জমি নেই। অনেক জমি নেওয়ার পরে তখন আমি আর এটাই করতে থাকি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা করে আমি দেখি যে আমার ভালো টাকা প্রফিট হয়, অনেক ভালো টাকা প্রফিট হয়, অন্য কাজের চেয়েও এটাতে আরও ভালো লাভ। তো এভাবে যেতে যেতে আমার দিনগুলো সামনের দিকে কাটতেছিল। তো একটা পর্যায়ে আমার ছোটো ভাই তখন কলেজে পড়ে, স্কুল শেষ করেও কলেজে পড়ে। তো কলেজে পড়তেছে, বাট আমার ছোটো ভাই কিন্তু যথেষ্ট মেধাবী ছিল, এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করে আমাদের এলাকারই খুলনার থেকে একটু দূরে একটা অজপাড়া গায়ে আমরা থাকি, ওইখানের একটা কলেজে আমার ছোটো ভাই ভর্তি হয়। অ্যান্ড ভর্তি হওয়ার পরে ছোটো ভাই কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট মেধাবী, পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে, কোনো রকম সমস্যা নেই, টাকা পয়সা আমরা সবাই পরিবারের সবাই দিতেছি। এভাবে যেতে যেতে আমাদের পার্শ্ববর্তী ঘরে আমার একটা চাচাতো বোন আছে, দূর সম্পর্কে চাচাতো বোন, দূর সম্পর্কে বলতে একই বাড়ির আর কি, ওরকম আপন চাচার মেয়ে না, একই বাড়ির। তো ওই চাচাতো বোনের নাম হচ্ছে মিলি। তো মিলি কিন্তু একটু কালো টাইপের মেয়ে ছিল, আমাদের হয় না যে মেয়েরা অনেক সুন্দর হয়, সুইট হয়, ওরকম না, মিলি একটু কালো টাইপের ছিল। আর মিলির চোখগুলো একটু টেরা ছিল, কিন্তু শরীরের স্বাস্থ্য টাস্থ্য মিলে যথেষ্ট ভালো ছিল, শুধু চোখগুলো টেরা ছিল আর একটু কালো ছিল। তো একদিন হলো কি যে আমরা সবাই হচ্ছে মিলিকে দেখতে আসছিল, বিয়ে দিবে। তো মিলিকে দেখতে আসছিল বিয়ে দিবে, তো আমাদের ঘরের সবাইকে মিলির আব্বা দাওয়াত করলো। মিলির কিন্তু আর কোনো ভাই বোন নাই, ওর কোনো ভাই বোন নাই। তো দাওয়াত করলো, ওর একটা ভাই আছে কিন্তু ওইটা ওর আপন ভাই না, ওর মা হচ্ছে ওই ছেলেটাকে পালক আনছিল, পালক হয়তো আপনারা অনেকেই বুঝেন যে আরেকজনের সন্তান নিয়ে এসে পালে। তো ওরকম একটা পালক ছেলে আনছিল, এই পালক ছেলেটাকে পালতেছে মিলির ভাই। অ্যান্ড মিলির মায়ের কোনো আপন কোনো সন্তান নাই। তো এইভাবে যাওয়ার পরে বাট ওই পালক ছেলেটাও কিন্তু মিলিদের সংসারের একজন সদস্যর মতোই আছে, পালক যেটা আর বোঝা যায় না। তো এইভাবে যখন মিলিকে দেখার জন্য আসে, দেখতে আসে, তখন আমাদেরকে ঘরের সবাইকে মিলির আব্বা দাওয়াত আসেন, আমাদেরকে বলে। তো আমি যাই, আমার ছোটো ভাইটা কিন্তু তখন হচ্ছে ও আর বাড়িতে আসে না, ওইখানে কলেজের একটা হোস্টেলে থেকেও পড়াশোনা করে, বাড়ি থেকে যাতায়াত করতে ওর অনেক কষ্ট হয়, অনেক দূরের জন্য হোস্টেলেই থাকে। অ্যান্ড এটা ওর যে কলেজের পরে এটা একদম খুলনার পাশে, খুলনা শহরের পাশেই, খুলনা শহরের একদম কাছাকাছি। তো এরপরে ওখানে থেকে পড়াশোনা করতেছে। এখানে যাওয়ার পরে বিয়েতে সবাই রাজি, কারো কোনো প্রবলেম নাই। ওর বাবা পছন্দ করছে বা মেয়েরও পছন্দ করছে ছেলে, সবই ঠিক আছে, কিন্তু এখন মিলি বিয়ে বসবে না। এখন সবাই বলতেছে কিরে তুই বিয়ে বসবি না কেন, কী হয়েছে? ও বিয়ে বসতে রাজি হয় না। ওর মা ওকে প্রচুর পরিমাণ মারে, এত পরিমাণ মারার পরে ও কিন্তু বিয়ে বসবে না। এখন সবার কাছে কান্নাকাটি করে ও বিয়ে বসবে না। সবাই জিজ্ঞেস করতেছে তুই বিয়েটা বসবি না কেন, তুই কাউকে পছন্দ করিস, কাউকে ভালোবাসিস? ও বলেছে না, ও বিয়ে করবে না, ওর কথাই একটা আমি বিয়ে করবো না। তো এরকম করতে করতে তখন ওই ছেলে পক্ষরা চলেছে, এঙ্গেজমেন্ট করার কথা ছিল আর কি, যে ছেলে যেহেতু মেয়ে পছন্দ করছে তাহলে আংটি পড়াই দেবে। তো মেয়ে যেহেতু রাজি হচ্ছে না, তখন ছেলে পক্ষ চলে যায়। যাওয়ার পরে তখন দেন হচ্ছে রাত, ওই এর পরের দিন সকালবেলা আমি তখন আমার আব্বা আম্মা, তারপর হচ্ছে আমার আব্বা আম্মা আর আমি বসে থাকি একটা, এখানে আমাদের হচ্ছে একটা বারান্দার মতো আছে, ওখানে বসে থাকি। অ্যান্ড ওই সময় মিলিয়ে হচ্ছে আমাদের ঘরে আসে, আইসা বলতেছে যে ভাইয়া আপনার সাথে আমার একটু কথা আছে।
আমি তখন বলেছি কী কথা, বলে যে একটু এদিকে আসেন, কথা আছে। তো আমার মা বলতেছে কী বলার এখানেই বল, ওইদিকে যেতে হবে কেন? তো মিলি তখন আমার আব্বাকে বলতেছিল যে কাকা আপনি একটু যদি যাইতেন, আমি একটু মানে মুরাদ ভাইয়া আর মানে আন্টির সাথে একটু কথা বলতাম। তো আমার আব্বা বলে আচ্ছা ঠিক আছে। আব্বা চলে গেল। অ্যান্ড চলে যাওয়ার পরে ও আমাদের এখানে বসে বলতেছে যে মানে আমার মায়ের একদম জড়ায় ধরে কান্না করে দেয়। আমি তখন বলতেছি কি রে কাঁদতেছিস কেন? তুই তো মানে মিলি কিন্তু যথেষ্ট ভালো একটা মেয়ে, আমাদের ঘরে সবসময় আসে, আমাদের সাথে সম্পর্ক অনেক ভালো, খুবই ভালো। তখন আমি বলতেছি তুই কান্না করতেছিস কেন, কী হয়েছে আমারে বল। পরে বলতেছে আপনার ছোট ভাইয়া আমার সর্বনাশ করে দিছে। আমি তখন বলি যে আমার ছোটো ভাই তোর সর্বনাশ করে দিছে মানে? তোর কথা তো কিছু বুঝলাম না, আমার ছোটো ভাই কী করছে? পরে ও আমার মাকে বলতেছে, মানে মাথাটা নিচের দিয়ে বলতেছে, মা গো চাচি আপনি আমার মায়ের মতো, আপনি আমার মায়, আপনি আমারে বাঁচান, আমি বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আমার দুনিয়াতে আর কোনো রাস্তা খোলা নাই। আমি তখন বললাম যে আমার ছোটো ভাই করছেটা কি, এটা তো তুই বলবে। পরে বলতেছে যে আপনার ছোটো ভাই আজকে প্রায় 2 বছরের মতো আমার সাথে রিলেশন করেছে এবং আমার পেটে আপনার ছোটো ভাইয়ের বাচ্চা। আমি তখন বলতেছিলাম যে মানে বোন এটা তুই কী কইতেছস তুই? আমি পরে বলতেছে যে হ্যাঁ ভাইয়া আমি যেটা বলতেছি আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো। অ্যান্ড তখনও আমার ছোটো ভাই তার সাথে যে চিঠিতে লেনদেন করেছিল, মানে চিঠির কথাবার্তাগুলো ওর কাছে সবগুলো চিঠি আছে, একদম সবগুলো চিঠিও বাইর করে যে দেখেন এইভাবে আমাকে প্রস্তাব করছে, এইভাবে আমার সাথে প্রেম করছে, মানে চিঠিগুলো বের করে। চিঠিগুলো বের করে সবাইকে দেখায়। আমার মা দেখে, আমি দেখি যেটা আমার ছোটো ভাইয়ের হাতে লেখা, আমি দেখলেই বুঝতে পারি যে ছোটো ভাইয়ের হাতে লেখা। তখন আমি আর কোনো কিছু বলি না, আমি যে মিলি এখন তুই বাড়িতে যা, আমরা ব্যাপারটা ভেবে দেখবো মানে কী করা যায়, এটা ভেবে দেখবো, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে যা। তখন মা প্রচুর পরিমাণ কান্না করে, বাবাও কান্না করে। আমার বাবা যখন ব্যাপারটা জানতে পারে, বাবা প্রচুর পরিমাণ মন খারাপ করে। বাবা বলে যে আমি এত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছি, মানে ওকে পড়াশোনা করে আমরা নিজে খাইয়া না খাইয়া আমি কোনোদিন একটা ভালো কাপড় পরি নাই, কখনো ভালো একটা কাপড় পরি নাই, কখনো মানে ভালো করে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলি নাই, ওকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইছি, কিন্তু এই কাজটা কীভাবে করলো? আমার বাবা তখন খুব কান্না করে। আমি আর আব্বা আমাকে বুঝে যে তোমরা চিন্তা করো না, এটা ঠিক হয়ে যাবে। বাট ওই দিন রাতের বেলায় দেখি প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি শোনা যাচ্ছে মিলিদের ঘর থেকে। মিলিদের ঘরে মানে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। তো চিল্লাচিল্লির একটা পর্যায়ে আমি তখন মানে ওদের ঘরের পাশে যাই, মানে মিলিকে মারতেছে মিলির মা, মানে ওরকম মানে লাইক মিলির কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তখন দৌড়ে ওদের ঘরের পাশে যাই। ঘরের পাশে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে মানে মিলিকে এমনভাবে ওর মা মারতেছে, মানে প্রচুরভাবে মারতেছে। তখন আমি দৌড়ে গিয়ে আমি মিলির ধরে বলতেছি যে কাকি ওরে মারতেছেন কেন, ওরা মাইরেন না, আমি দেখতেছি। পরে বলতেছে তুই ওরে ছাড়, ওরা আমি মাইরেই ফেলবো। আমি বললাম কেন, কী করছে? পরে বলো বিয়ে বসতে রাজি হয় না কেন? তখন মিলি বলতেছিল যে আমি কেন বিয়ে বসতে রাজি হই না এটা মুরাদ ভাইয়া জানে, তুমি মুরাদ ভাইকে জিজ্ঞেস করো। তখন আমি তখন একদম বাধা পড়ে যাই। মিলির মা তখন আমাকে ধরে জিজ্ঞেস করতেছে কিরে মুরাদ তুই জানোস না কি, তাই তুই বল কি হয়েছিল মিলির কী হয়েছে? আমি বলি চাচি, পরে বলতেছে যে মিশা কথা কইস না, তুই সত্য করে কই যে কী হয়েছে, মানে মিলি বিয়ে করতে চাইতেছে না কেন? আমি তখন বলি যে চাচি আমি আপনার পরে বলি। পরে না তুই এখনই কোয়া লাগবো এটা বলে উনি আমাকে একদম মানে গ্রামের বাসে একটু বলে আমাকে একদম হাত পা ধরে আমাকে ওখানে বসায় ফেলানোর পর আমার বলতেছে যে তুই বল মিলি কেন বিয়ে করতে যাচ্ছে না? আমি তখন মানে বললাম চাচি আপনি আমার মায়ের সাথে কথা বলেন, আমার মা ব্যাপারটা বলতে পারবে, আমি অত ভালো বলতে পারবো না। তখন উনি আমাকে যখন একদম প্যাঁচ দিয়ে জিজ্ঞেস করে, তখন আমি মানে নিচের দিকে মাথা দিয়ে বলতেছি যে চাচি আসলে আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে মানিক। আমি বললাম যে মানিকের সাথে মিলির একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, এই জন্য মিলি অন্য কোথাও বিয়ে বসতে রাজি হচ্ছে না। তখন আমার মা মিলি বলতেছিল যে ভাইয়া শুধু সম্পর্ক আছে আর কিছু নাই। আমি তখন বললাম যে বোন একটু চুপ কর। তখন বলে কেন চুপ করবো, আমি আর কত মাইর খাবো, কত অত্যাচার সহ্য করবো? আপনার ভাইয়ের বাচ্চা যে আমার পেটে, এটা বলতে পারেন না? এটা বলতে লজ্জা লাগে? আমি তখন একেবারে চুপ হয়ে যাই, আমি তখন কোনো কথা বলতে পারি না। আমি তখন মানে আমতো কিছু করতে থাকি, এটা কেমন কথা? তখন মিলির মা একেবারে মানে উনি বসা থেকে লাভ দিয়ে উঠে যায়, বলতেছে আরে সুরে বাচ্চা এটা তুই কী বলতেছস? মিলিরে বলতেছে। মিলি বলে আমি ঠিকই বলছি, ওনার মানে হচ্ছে মানিকের বাচ্চা আমার পেটে আছে, আমি কীভাবে হচ্ছে এখন আরেকজন মানুষকে বিয়ে করবো? অ্যান্ড মালিক আমার সাথে দুই বছর ধরে রিলেশন করছে। আমি তখন বলি আমি আর কোনো কথা বলি না। ওদের মা মেয়ের তর্কাতর্কির ভিতরে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি বাজারে চলে যাই। বাজারে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের বাড়ি থেকে আমাদের একটা মানে আমাদের একটা ছোটো ভাই ও এসে বলতে আছে যে মুরাদ ভাই আপনার বাড়িতে প্রচুর পরিমাণ মারামারি লেগেছে, আপনি তাড়াতাড়ি যান। আমি তখন কী করি, ওইখান থেকে দৌড়া বাড়িতে আসার পর দেখতেছি যে কাকা কাকি আমার আব্বা আম্মা মিল্লা প্রচুর পরিমাণ ঝগড়া লেগে গেছে, মানে টাও নিয়ে লাইক লাঠি সোটা নিয়ে ঝগড়া লেগে গেছে। আমি তখন দুইটা গ্রুপকে দুদিকে সরাচ্ছিলাম, অ্যান্ড গ্রামের তখন অনেক মানুষ চলে আসে।
গ্রামের অনেক মানুষ চলে আসে। গ্রামের অনেক মানুষ চলে আসার পরে এখন গ্রামের সবাই মিলে মানে তখন মিলির বাবা আর মিলির মা তখন গ্রামের সব মানুষকে বলতেছে যে এই ঘটনা আমার মেয়ের এইভাবে সর্বনাশ করছে। তো এখন পরে আমার বাবা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার ছেলে যখন আপনার মেয়ের এত বড় সর্বনাশই করছে, গ্রামের সব মানুষ তো আছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবো, আপনার মেয়েকে আমি বিয়ে করাবো। এটা বলার পরে তখন মিলির মা একটু ঠান্ডা হয়ে মিলিকে ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পর আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, তুমি যে একটা মানে বর করে ঠাস করে বলে ফেলা যে মানিক হচ্ছে মিলিকে বিয়ে করবে, কিন্তু মানিক যদি মিলিকে বিয়ে না করে তাহলে কি হবে? আমার আব্বা বলতেছে ওই মেয়ের লোকে প্রেম করতে পারছে, ওই মেয়ের পেটে বাচ্চা দিতে পারছে, বিয়ে কেন করতে পারবে না? আমি তখন আমার আব্বাকে বললাম যে বাবা যত যাই হোক, তোমার একটু মানিকের সাথে কথা বলা দরকার ছিল। আমার বাবা বলতেছে যে কথা বলার আমি বলবো, ঠিক আছে। আর তখনও কিন্তু মানে আমার ছোটো ভাইকে আমরা অত কিছু জানাইনি, মানে ওকে জানেন আমরা অপেক্ষা করতেছি বাড়িতে আসবে, বাড়িতে আসলে ব্যাপারগুলো খুলে বলবো। কিন্তু এভাবে যেতে যেতে আমরা কী করি, একটা পর্যায়ে আমি তখন এর পরের দিন আমি আর আবার বাবা মিলে ছোটো ভাইয়ের হোস্টেলে যাই। মানে ছোটো ভাইয়ের হোস্টেলে যাই, হোস্টেলে গিয়ে তাকে ব্যাপারগুলো বলবো এবং তাকে সাথে করে নিয়ে আসবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যখন হোস্টেলে যাই, হোস্টেলে যাওয়ার পর দেখতে পাই যে আমার ছোটো ভাই হোস্টেলে নাই। ওর যে অন্য ক্লাসমেটগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করে কী ব্যাপার, মানিক কোথায়? সবাই বলতেছে যে মানিক আজকে 2 দিন ধরে নাই, মানিক চলে গেছে, মানিকটাকে বাড়িতে গেছে। তো হোস্টেলের যিনি শিক্ষক থাকে ওনার সাথে কথা বলি, উনিও বলে যে মানিক তো বলে যে বাড়িতে গেছে, বাড়িতে নাকি কী সমস্যা। অ্যান্ড আমি তখন বুঝতে পারি যে কী ব্যাপার, কোথায় চলে গেল। এভাবে দিন পার হইতে আছে, কিন্তু এইখান থেকে মানে মিলিদের পরিবার থেকে প্রচুর পরিমাণ প্রেশার আমার আব্বাকে দিচ্ছে। মানে গ্রামের সদবার মাতবার মিলিয়া এভাবে প্রায় 2-3 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 2-3 দিন পরে যখন মানে আমরা যখন আর মানে আমার ছোটো ভাইকে খুঁজে পাচ্ছি না, তখন মিলির বাবা মা কী করে, একটা দরবার ডাকে। দরবার ডেকে তখন দরবারের ভিতরে অনেক মানুষজন থাকে, আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাই থাকে। তখন ওই গ্রামের ভিতরে মিলির বাবা সবার কাছে খুবই কান্নাকাটি করে যে ওনার একটাই মেয়ে, ওনার কোনো ছেলে নাই, উনি মেয়েটাকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করছে, কিন্তু আজকে ওনার মেয়েটার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটার জন্য কে দায়ী, মানে কে এটা করবে? এটা নিয়ে প্রচুর পরিমাণ একটা ঝগড়া হচ্ছে। মানে মিলির বাবা ওই দরবারের ভিতরে কান্নাকাটি করে। তো এরপরে আমার বাবা বলে যে ঠিক আছে আমাকে 3 দিনের সময় দেন, অ্যান্ড 3 দিনের ভিতরে আমি, তখন কিন্তু আমার বাবা বলতেছে না যে মানে আমার মানিককে যে পাওয়া যাচ্ছে না, আমার ছোটো ভাইকে যে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু বাবা কারো কাছে বলতেছে না। বাবা বারবার একটা কথাই বলতেছে যে ঠিক আছে আমি আমার ছেলেকে বের করে আনবো, অ্যান্ড ছেলেকে বের করে আমি এটার একটা সুরাহার করবো, একটা ব্যবস্থা করব। কিন্তু তখন গ্রাম থেকে বাবা 3 দিনের সময় চায়, বাবাকে 2 দিনের সময় দেওয়া হয়, যে 2 দিনের ভিতরে হচ্ছে এটা যদি না করেন তাহলে মানে ওরা কিন্তু থানাতে যাবে অ্যান্ড আইনিভাবে একটা পদক্ষেপ নিবে, এটা বলে। এরপর আমি চিন্তা করতেছি যে কী করা যায়। তখন বাবা আমাকে আমার যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সবার বাড়ি পাঠাইতে থাকে যে তুই সবার বাড়িতে গিয়ে খোঁজ, ওরে কোথায় পাওয়া যায়, ওরে খুঁজে বের কর। আমি তখন মানে আমার আত্মীয় স্বজন এমন কারো বাড়ি নাই যে আমি সবার বাড়ি তন্ন করে খুঁজেছি, কোথাও ও যায় নাই। এরপরে আমি ক্লান্ত হয়ে ওই দিন বিকেলবেলা ওর হোস্টেলে আসি। হোস্টেলে আসার পর হোস্টেলে যে ছেলেটার সাথে ও থাকে, ওই ছেলেটার নাম হচ্ছে সুমন। আমি ওই সুমন ছেলেটারে বলতেছি যে ভাই তুমি তো আমার ছোটো ভাইয়ের সাথে পড়াশোনা করো, তুমিও কলেজে পড়ো, ও কলেজে পড়ো, তোমরা তো অনেক মেধাবী ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, তুমি কিছু মনে করো না, তুমি যদি কাইন্ডলি আমাকে একটু বলো যে আমার ভাইটা কই গেছে, আমি একটু আমার ভাইয়ের সাথে কথা বলবো। পরে ওই সুমন ছেলেটা আমাকে বলতেছে যে ভাইয়া, মুরাদ ভাইয়া, আমি কিন্তু আপনাদের চিনি এবং আপনাদের পরিবার সম্বন্ধে সব কিছুই জানি, কিন্তু ভাইয়া কী বলবো আসলে মানে বলার নাই। আমি বললাম যে না বলো না। পরে বলতেছে যে ভাই মিলিরে তো আপনি চিনেন। আমি তখন বলি তুমি মিলিরে কেমনি চিনো? বলে হ্যাঁ আমি হচ্ছে মানিকের মুখে সব কিছু শুনছি। আমি বলি কী শুনছো? পরে বলতেছে মানিক হচ্ছে মিলির সাথে সম্পর্ক করছে, অ্যান্ড সম্পর্ক করার পরে মিলির পেটে বাচ্চা হয়েছে, অ্যান্ড এটা নিয়ে মিলির বাবা মা আপনাদের কাছে বলে দিছে, অ্যান্ড তখনই মানিক কিন্তু এখান থেকে পালাই গেছে। আমি তখন বলি কী বলো, মানে মানিক এটা জানলো কীভাবে, ও কীভাবে জানছে? পরে বলে ভাইয়া ওরে আপনি চিনেন না, ওই কিন্তু মানে যতটা না নম্র ভদ্র, ও তার চেয়ে অনেক বড় শয়তান, ও কিন্তু নিম শয়তান। আমি বলি ও কীভাবে জানছে? পরে বলে ওদের এলাকার মানুষদের সাথে মাঝে মাঝে ওর এলাকার মানুষগুলো এখানে আসে, ওর এলাকার অনেক ছেলে এখানে ফুটবল খেলার জন্য আসে, আপনাদের গ্রামের অনেক ছেলে এখানে আসে আমাদের মাঠে ফুটবল খেলার জন্য। ওই ছেলেগুলোর সাথে কথা বলতে বলতে মানিক জেনে গেছে যে আপনার মানে এই ঘটনাগুলো হচ্ছে, তখন কিন্তু মানিক এখান থেকে পালায়ে গেছে। আমি তখন তারা বলি যে তাহলে পালায়ে গেল কেন? ও তো ওই মেয়েটার সাথে প্রেম করছে বা মেয়েটার পেটে বাচ্চা হয়েছে, তাহলে ও মেয়েটাকে বিয়ে করবে না, পালায়ে কেন গেল? তখন আমাকে বলতেছে ভাই আপনার ভাইকে আপনি কতটুকু ছিলেন? ও কী করছে জানেন, ও আরেকটা মেয়ের সাথেও রিলেশন করে। আমি বলেছি আরেকটা মেয়ে? পরে বলেছে আরেকটা মেয়ে আছে আমাদের এখানেই, মানে আমাদের কলেজের আশেপাশেই, ওই মেয়েটার সাথে ও প্রেম করে, অ্যান্ড ও ওই মেয়েটাকে বিয়ে করবে। আমি বলি তাহলে ও যদি ওই মেয়েটাকে বিয়ে করে তাহলে মিলির জীবনটা কেন নষ্ট করলো? তখন সুমন আমাকে বলতেছে ভাই কি বলবো আমি জানি না, বাট আপনার ভাই মিলির সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য প্রেম করছে। আমাদেরকে বলছে যে মিলির ফিগার নাকি অনেক ভালো, মিলির স্বাস্থ্য নাকি অনেক ভালো, অনেক হট টাইপের একটা মেয়ে, এই জন্য প্রেম করছে, কিন্তু বিয়ে করার জন্য কিন্তু প্রেম করে নাই।
আমি তখন বলি তুমি কি আমার একটু বলতে পারো যে ও কোথায় আছে, আমি একটু ওর সাথে কথাবার্তা বলি। তখন আমাকে বলে যে ভাই ও যেখানে আছে আমি আপনাকে ওখানে নিয়ে যাবো, কিন্তু ভাই আপনি ওরে ওরে আমি ও যদি আমার কিছু বলে তাইলে আমি বলি যে কিচ্ছু বলবেন, আচ্ছা ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই, তোমাকে ঠিকানাটা বলো। তো তখন ছেলেটা বলতেছে আচ্ছা আমি ঠিকানাটা বলবো, তাইলে আপনি আমার নাম বললেন না। আচ্ছা ঠিক আছে আমি তোমার নাম বলবো না। পরে আমাকে একটা ঠিকানা দেয়, ওর একটা স্কুল ফ্রেন্ড, মানে ওই স্কুলে যে ছেলেটার সাথে পড়াশোনা করছে স্কুল ফ্রেন্ড আমাদের গ্রাম থেকে দূরে না, মানে আমরা কিন্তু ওকে পুরো খুলনা শহর খুঁজে ফেলছি, মানে খুলনাটা খুঁজে ফেলছি, ওইখানে পাই নাই, কিন্তু ও আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে লুকে আছে। মানে একটা ছেলে আছে ওর সাথে পড়াশোনা করছে, ছেলেটা আরেক কলেজে পড়ে, অ্যান্ড ওই ছেলেটার বাবা বিদেশে থাকে, মা থাকে বাড়িতে, অ্যান্ড ওই ছেলেটার মায়ের সাথে কেমনে কেমনে মানে কৌশল খাটে ও ওই বাড়িতে আত্মগোপন করেছে। তো আমি ওই বাড়িতে যাওয়ার পরে ও আমাকে দেখা মানে ও দৌড় দেয়, আমাকে দেখার পর পিছনে দরজাগুলো দৌড় দেয়, আমি তখন পিছন থেকে দৌড়াইতে থাকি, ও দৌড়াইতে আসছে, আমিও দৌড়াইতে আসছি, দৌড়াইতে আমি তখন চিন্তা করতেছি ও যদি দৌড়ে চলে যায় তাহলে তো সর্বনাশ। আমি তখন চোর চোর বলে চিল্লাই, মানে চোর চোর বলে চিল্লানোর পরে সামনে থেকে 2-3টা লোক করে ধরে ফেলে, ধরে ওরা মারতে থাকে এলোপাতারিক। আমি যাই বলি যে ভাই মারি না চোর না আমার ছোটো ভাই। তখন সবাই বলতেছে আপনারা বললেন চোর, আমি বললাম যে ভাই বলছি চোর, ঠিক আছে ছাইরা দেন। তো মানুষগুলো আমার ছোটো বাইরে ছাইরা দেয়, ছেড়ে দেওয়ার পরে আমি তখন বলি যে মানিক তুই এটা কী করছিস ভাই? আমি বলি যে তোর জন্য আজকে আব্বা আম্মা কান্নাকাটি করতে করতে মরে যাইতেছে, তোরে এত কষ্ট করে পড়াশোনা করাইছে, বাবা আমারে না খাওয়াইয়া তোরে খাওয়াইছে, আমারে পড়াশোনা না করিয়া তোরে পড়াশোনা করাইছে, বাবা তোরে নিয়ে কত স্বপ্ন দেখছে, তুই বাবার স্বপ্নগুলোকে এভাবে ভেঙে দিলি ভাই। তখনও প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, মানে কান্না করতেছে। আমি বলি কান্না কেন করতেছিস, তুই আমার কাছে সব কিছু খুলে বল, আমি তো তোর ভাই না, আমি তো আর পর কেউ না, আমি তো তোর শত্রু না, আমার কাছে বল কী হয়েছে ভাই, তুই এটা কী করছস, তুই সব কিছু আমাকে খুলে বল। পরে বলতেছে ভাই আমি মিলির সাথে সম্পর্ক করতে চাই নাই, মিলি জোর করে আমার সাথে সম্পর্ক করছে। আমি বলি দেখ মিলির কাছে যে চিঠিগুলো তুই দিছিলি প্রত্যেকটা চিঠি কিন্তু আমি পড়ছি। ও আমাকে বলে ভাই মিলি আমাকে মুখে কি বলছে এটা তো আপনারা শোনেন নাই, আমি চিঠিতে যেটা লিখছি এটাই আপনি দেখেছেন। আমি তখন বলি যে তাহলে কী হয়েছে? পরে বলে মিলি আমার সাথে জোর করে প্রেম করতে চাইছে, এখন আমি মিলির সাথে প্রেম করছি, কিন্তু আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো। আমি তখন তারে বলতেছি তুই মিলির সাথে প্রেম করলি, মিলির পেটে বাচ্চা দিলে, এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশন, মানে তুই কয়টা রিলেশন করিস? বলে যে ভাই আমি 2টা রিলেশন একসাথে কন্টিনিউ করতাম, আমি মন থেকে যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটার নাম হচ্ছে মারিয়া, আমি মারিয়ারে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তখন বলি যে তোর মন কয়টা, মানে মন কয়টা যে মন থেকে ভালোবাসিস? পরে বলে ভাইয়া আমি কী বলবো জানি না, আমি মারিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি মারিয়ারে ভালোবাসি। তাহলে তুই যদি মারিয়ারে ভালোবাসবি তাহলে এত নাটক ফাটক কেন করতে গেলি, তুই কেন মিলির কাছে গেলে? তখনও একটা কথাই বলে যে মিলি নাকি তাকে মানে হচ্ছে জোর করেছিল, ওর কোনো দোষ নাই, ও আমার কাছে একেবারে নির্দোষ হয়ে যায়। যাক এরকম করতে করতে আমি তারে বলি যে তাহলে তুই এখন কী বলতে আসছিস? ও বলে যে ভাই আপনি যেভাবেই পারেন আপনি এটা একটা ম্যানেজ করেন। আমি বলি যে এটা কীভাবে ম্যানেজ করবো, তুই একটু খালি চিন্তা কর ঠান্ডা মাথায়, মেয়ের পেটে বাচ্চা, এটা কি সমাধান করার কোনো লাইন আছে? এবং গ্রামের মানুষ আব্বাকে 2 দিনের টাইম দিছে, আজকে একদিন চলে যাচ্ছে, আগামী দিনের ভিতরে যদি তোরা হাজির করতে না পারি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ও আমার বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি আগামী দিন আসবো, আপনি দেখেন আজকে রাতের ভিতরে কিছু করতে পারেন কিনা। আমি বলে আগামী দিন আসবি মানে তুই এখন চল? বলে না ভাইয়া আমার কিছু কাপড় চোপড় আছে, ওইটা নিয়ে আমি আগামী দিন আসবো, আপনার আগামী দিনের ভিতরে মানে হচ্ছে আব্বা আমাকে বলেন যে আমি আগামী দিন আসবো। তাই আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে লেট করিস না, তুই সকালবেলা চলে আসিস, এখন ভাই যা তুই মারিয়ারে ভুলে যা, এখন কী করবি, যেহেতু তুই মিলির সাথে এটা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, এখন তুই মিলিরে বিয়ে কর ভাই না ভালো, ওর মাথায় হাতটাত বলাই দিয়ে ওর চুমা টুমা দিয়ে তখন আমি কী করি ওখান থেকে চলে আসি। অ্যান্ড আমি তখন আব্বাকে বুঝে যে আব্বা এই ঘটনা, ও বলছে কালকে চলে আসবে। আমার আব্বা তখন বলতেছিল যে কালকে চলে আসবে মানে তুই ওরে এখন কেন নিয়ে আসিস না সাথে করে? আমি বলি আব্বা ও যদি আসতে না চায় আমরা জোর করে কীভাবে, নাকি ছোটো মানুষ কোলে করে নিয়ে আসবো? তখন আমার আব্বা আমার বলতে আসছে যে কালকে কখন আসবে? আমি বলি যে সকালবেলা আসবে, তুমি সব কিছু কথাবার্তা বলো। তখন আমার বাবা করে কি যে মিলিদের ঘরে যায়, ঘরে গিয়ে বলে যে কালকে তো ও আসবে, এখন আপনারা পারিবারিকভাবে বিয়ের একটা ব্যবস্থা করেন। মানে তখন মিলির বাবা বলতেছে যে এখানে বিয়ের ব্যবস্থা করার কিছু নেই, আমাদের তো গ্রামে তো নাক কান সবই কাটা গেল, ছেলে যদি আসে তাহলে ছেলেকে আমরা ওইখানে মানে পারিবারিকভাবে বিয়ে পড়াই দিব, ওইখানে কোনো মানুষ থাকবে না, কিছু থাকবে না, মানে খুবই গোপনীয়তা রক্ষা করে আমরা বিয়ে পড়াবো। এটা মিলির বাবা হচ্ছে আমার আব্বাকে বলে। তো ঠিক আছে ওই রাতের পরে তখন সকালবেলা হয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে দেখতে দেখতে ঘড়িতে সকাল প্রায় 11টার মতো বেঁচে যায়, কিন্তু আমার ভাইয়ের কোনো খবর নাই। ঘড়ির কাটায় সময় যখন 12টা তখন আমার আব্বার টেনশন বেড়েছে, আমার আব্বা তখন প্রায় স্ট্রোক করে ফেলার মতো অবস্থা। আব্বা আমার বলতেছে যে মুরাদ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে মানিকরে নিয়ে আয়, ওইখানে ওই বাড়িতে গিয়ে নিয়ে আয়। তখন আমি তো জানি এটা পাশাপাশি গ্রাম, তখন আমি দৌড়ে যাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারি যে আমার সাথে কথা বলার পরে মুরাদ আর কখনো হচ্ছে মানিক আর কখনো ওই বাড়িতে ফিরে নাই। আমি ওর বন্ধুর সাথে কথাবার্তা বলি, ওর মায়ের সাথে কথাবার্তা বলি, তারা একটা কথাই বলে যে আমি যে তাকে দৌড়াইছিলাম ওইখান থেকে যে সে গেছে, সে আর মানে রুমেও আসে নাই, কোনো কাপড় চোপড়ও নেয় নাই।
তারা বলতেছে যে ও কোথায় গেছে তারা জানে না। আমি তখন মানে বলি যে কী ব্যাপার, মানে আপনাদেরকে কিছু বলে নাই? পরে আমি রুমে যাই, দেখি যে হ্যাঁ ওর ব্যাগপত্র, তারপর হচ্ছে ক্রিকেটের ব্যাট আর টুপি, মানে একদম সব কিছু, মানে জুতোগুলো পর্যন্ত পরে আছে। মানে ও আমার সাথে ওখানে কথা বলার পরে আমাকে কোনো রকম কৌশল খাটায় ও বিদায় করে ও ওই রাস্তা থেকে অন্য কোথাও চলে গেছে। এখন আমি বাড়িতে ফিরে আসি, বাড়িতে ফিরে আসার পর আব্বাকে এটা বলার পর আব্বা তখন একেবারে বসে, মানে আব্বা বুকে হাত দিয়ে প্রায় স্ট্রোক করে ফেলার মতো অবস্থা। আমি তখন বলেছি আব্বা মন খারাপ না করে এখন কী করা যায়, তোমরা একটা বুদ্ধি বের করো। যথারীতি মানে মিলির বাবা মা কিন্তু মানে বিয়ের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছে, মানে বিয়ের কাপড় টাপড় আনছে বা ওনাদের দুই একটা আত্মীয় স্বজনকেও খবর দিছে। এখন রাতের বেলায় মানে দেখতে দেখতে বিকাল হয়ে যায়, তখন আর মিলির বাবা তখন আমাদের এলাকার চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসে। তখন চেয়ারম্যান আসার পরে চেয়ারম্যান বলতেছে যে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, থানাতে ফোন করেন, থানাতে ফোন করে ওর বাপ মা আর ওর ভাইরে ধরায় দেন, ওদের জেলে নিয়ে যাক, এরপর এটা ব্যবস্থা হবে। তখন আমার আব্বা কিন্তু আবার থানা পুলিশ এগুলোকে বাবা প্রচুর ভয় পায়। তখন আমার আব্বা হুট করে সবার সামনে বলতেছে যে আপনারা যদি বেয়াদবি না নেন, আমি একটা কথা বলি, আসলে মানে কি করবো এখন, আমি তো নিরুপায়, এখন যদি বেয়াদবি না নেন তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করে কথাটা বলতেছি, আমি সবার কাছে ক্ষমা চাই, আপনারা ব্যাপারটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে, কিন্তু যদি আপনারা এই কথাটাতে রাজি হন তাহলে মোটামুটি আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। তখন সবাই বলতেছে যে কী কথা বলেন। তখন আমার আব্বা দাঁড়ায় বলতেছে, আমার চেয়ারম্যানের হাতে ধরে বলতেছে যে আমার ছোট ছেলে পালাইয়ে গেছে, কিন্তু আমার বড় ছেলে তো পালায় না, আমার মুরত তো আমার সামনে আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মুরদের সাথে মিলির বিয়ে করাই দিব। আমি তখন ধরে আমার আব্বার কাছে যেয়ে বলতেছি, আব্বা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কী বলতেছো, আমার ছোটো ভাইয়ের সাথে এই কাজ হয়েছে, এখন আমি কীভাবে বিয়ে করব। আমার আব্বা তখন আমার হাতটা ধরে কান্না করে ফেলে। বাবা আমার কাছে কেঁদে কেঁদে বলতেছে যে তুই আমার এই বুড়া বয়সে আমার জেলের ভাত খাওয়াইস না, আমি জেলের ভাত খাইতে পারুম না। আমি তখন আমার আব্বার বলতেছি যে আব্বা আমি কেমনি জেলের ভাত খাওয়াইলাম, যা করছে তা তো তোমার ছেলে মানিক করছে। আমার আব্বা বলে সে তো তোরে ছোটো ভাই, ও যা করছে, এখন মানে আমাদের তো এটা সমাধান করতে হবে, তাই না, ও তো তোর ছোটো ভাই। আমি তখন আমার আব্বাকে বলি যে তাইলে আব্বা তুমি এটা কী বলতেছো। আমার আব্বা বলে যে আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, এখন এটাই কথা, তুই ওই মেয়েটার বিয়ে করে ফেল। আমি তখন ঘরে আসার পর আমি খুবই কান্নাকাটি করে আমার মাকে বলি যে মা এটা কেমন কথা বলতেছে। আমার মাও তখন আমার একই কথা বলতেছে, এখন কি করবি, তোর ছোটো ভাই করে ফেলছে ভুল, এখন এটা তো কোনো সমাধান নাই। আমি তখন মানে খুবই কান্নাকাটি করে আমি সবাইকে বলি যে মা এটা কেমন কথা, এটা আমি কিভাবে করব। বাট শেষ পর্যন্ত দেখতে দেখতে ঘড়িতে সময় প্রায় রাত 10টা মতো বাজে, অ্যান্ড রাত 10টা বাজে ওরা পারিবারিকভাবে একেবারে বিয়ের মণ্ডপ তৈরি করে ফেলে। আমাকে একরকম জোর করে নিয়ে যায়, অ্যান্ড জোর করে নিয়ে আমার সাথে ওইখানে মিলির বিয়ে দিয়ে দেয়। যখন মিলির সাথে আমার বিয়ে হওয়ার পরে ওই রাতের মধ্যে মিলিদের ঘরেই আমার বাসর হয়, যেহেতু আমরা পাশাপাশি ঘর ছিল, একই বাড়ি ছিল বাট পাশাপাশি ঘর, তো এখানে আমার বাসর হওয়ার পরে সকালবেলা আমি আমার মুখটা করে দেখাতে পারতেছি না, আমি বাজারের দিকে যাই না, কারোর সাথে কথা বলি না, কারণ আমি চিন্তা করি কারোর সাথে কথা বললে সবাই আমাকে একটা কথাই বলবে যে ওই কথাটা বলবে, তো এই কথাটা বলবে। একটা পর্যায়ে আমি মানে প্রচুর পরিমাণ মানে একদম কান্নাকাটি করে একদম ভেঙে পড়ি। বাট এই পর্যন্ত আমার ছোটো ভাইয়ের কোনো খবর নাই, মানে আমার ছোটো ভাই কোথায় চলে গেছে, কই চলে গেছে, আমার ছোটো ভাইয়ের আজ পর্যন্ত কোনো হদিশ পাই না ও কই চলে গেছে। এরপরে আব্বা মা তখন বলে যে ঠিক আছে তাহলে বিয়ে হয়ে গেছে, প্রায় 15 দিন কেটে গেছে, তখন আমি মিলিদের বাড়িতে থাকতেছি। তখন আমার আব্বা কী করে যে ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে, আমাকে বলতেছে একটা অনুষ্ঠান করবো, যে তুই আমার বড় ছেলে তোকে বিয়ে করাইবে, একটা অনুষ্ঠান করবো না। আমি তখন আমার আব্বাকে বলছি আব্বা এটা কেমন বিয়ে হইলো, এটা তুমি কেমন অনুষ্ঠান করবা, ছোটো ভাইয়ের সাথে প্রেম করলাম, আমি বিয়ে করলাম, এটা এখন আবার অনুষ্ঠানও করবা। আমার আব্বা বলতেছে যা হবার তা তো হয়ে গেছে, এটা বলে তার কোনো লাভ নাই, পুরনো কথাগুলো ভুলে গিয়ে আমি এটা একটা অনুষ্ঠান করবো, ছোটোখাটো অনুষ্ঠান করবো। তখন আমার আব্বা করে কি যে এলাকার কিছু মানুষ দাওয়াত দেয় আবার একটা অনুষ্ঠান করে। অ্যান্ড অনুষ্ঠানের সময় যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে মানে আমাদের এলাকার যত ইয়াং বয়সী ছেলে আছে, মানে যত যুবক ছেলে আছে, সবাই আইসায় আমার দেখে মানে ইঙ্গিত মেরে কথা বলে, মানে আমাকে দেখে বলতেছে কিরে মামা ছোটো ভাইয়ে খাইয়া ছাইড়ে দিল, তুই বিয়ে করলি, মানে ছোটো ভাইয়ের আইটাটা খাইলি, মানে ওরকম করে গ্রামের ভাষায় বিভিন্নভাবে আমাকে মানে নোংরা করে কথাবার্তাগুলো বলে। আমার প্রচুর পরিমাণ কষ্ট হয়, কিন্তু কি করব, আমার তো কিছু করার নাই। আমি তখন সহ্য করে থাকি, অ্যান্ড থাকার পরে তখন পারিবারিকভাবে মানে ওরা মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে তো মিলি তখন কন্টিনিউ আমাদের ঘরে থাকতেছে। বাট বিয়ের পরে কিছু প্রবলেম মিলির মাঝে দেখা দেয়, মানে প্রবলেম দেখা দেয় বলতে মানে সারাক্ষণ মিলির মা মানে মিলিকে ডেকে নিয়ে যায়, মানে যেহেতু পাশাপাশি ঘর ছিল, মানে একটু পরপর মিলিকে ডেকে নিয়ে যায়, অ্যান্ড মিলি সারাক্ষণ ওদের ঘরেই পড়ে থাকে, মানে ওর মায়ের কাজ করে দেয়, ওর মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, ওর মায়ের রান্নাবান্না করে দেয়, মানে মিলি যে আমার বউ, আমার ঘরের কোনো কাজ মিলি করে না।
এটা নিয়ে আমার মা মানে ব্যাপারটা সহ্য করতে পারে না। মায়ের কথা হচ্ছে একেবারে তো একবার তো মেয়েটাকে জোর করে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিছে, অ্যান্ড ওই মেয়েটার জন্য এখন আমি আমার ছোটো ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার মানিককে খুঁজে পাই না। অ্যান্ড দ্বিতীয়ত বিয়ে হবার পরে এই মেয়ে তার মায়ের সাথে পড়ে আছে। মেয়ে যদি তার মায়ের সাথে পড়ে থাকবে তাহলে মা কেন মেয়েকে বিয়ে দিল? লেগে গেল পারিবারিক মহাকুন্দুল। এই কুন্দুলের ভিতরে পড়ে আমি না পারতেছি আমার শাশুড়িকে বুঝাইতে, না পারতেছি মিলিকে বুঝাইতে, না পারতেছি আমার মারে বুঝাইতে। অ্যান্ড একটু পরে মিলির মা দৌড়ে আসে আমার মাকে মারার জন্য, অ্যান্ড আমার মা দৌড়ে যায় মিলির মাকে মারার জন্য। আমার মা তখন অকথ্য ভাষায় গালাগালি করে যে ব্যবসার মতো মেয়ে ছেড়ে দিছস, মেয়ে আমার ছেলের পিছনে গেছে, এখন তোর জন্য আমার বড় ছেলেটাকে মানে আমার ছোটো ছেলেটাকে হারাই ফেলছি, আর এখন মাইয়ারে বিয়ে দেওয়ার পরে তুই মাইয়ারে তোর ভিতরে ঢুকে রাখছস। মানে গ্রামের বাসায় যেভাবে পারে না ওভাবেই হচ্ছে প্রচুর পরিমাণ ঝগড়া লেগে থাকে, সারাক্ষণ ঝগড়া করতে থাকে। অ্যান্ড ঝগড়া করে একটা পর্যায়ে আমি তখন দেখতে পারতেছি যে এমন একটা অবস্থা হয়েছে যে আমি যখন বাজারে যাই, মানে বাজারে গেলে যার সাথেই দেখা হয় সেই বলে যে কিরে তুই নাকি তোর ছোটো ভাইয়ের বউরে বিয়ে করছস, মানে ওরকম করে আমার সাথে কথা বলে। আমি গ্রামে কারো কাছে মানে বাজারে কারো কাছে মুখ দেখাতে পারি না। আর ঘরে আসলে তখন মিলি সারাক্ষণ আমার কানের কাছে আব্বার নামে বিচার দেয়, আমার নামে বিচার দেয়। তারপরে আমার মা আমাকে দেখলে আমার শাশুড়ি নামে বিচার দেয়, আমার শ্বশুরের নামে বিচার দেয়। শ্বশুরবাড়িতে গেলে, মানে শ্বশুরবাড়ি বলতে তো পাশাপাশি ঘর, ওদের ঘরে গেলে মিলিদের ঘরে গেলে একই কথা, আমার মা খারাপ, আমার বাবা খারাপ। মানে আমি একটা মানুষ পুরো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই, মানে প্রচুর পরিমাণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমি মিলিকে বলি যে তোমার তো বিয়ে হয়েছে না, এখন বিয়ে হবার পরে তো তুমি আমাদের, যেহেতু আমি তোমার স্বামী, তুমি আমাদের ঘরে থাকবা। আজকে যদি তোমার দূরে কোথাও বিয়ে হইতো তাহলে কি তুমি পারতে এভাবে তোমার মাকে সময় দিতে? তখনও আমাকে বলতেছে যে মানে আমার মায়ের তো কোনো মানে আর কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, এখন কী করবে আমার মাকে? আমি আমার মায়ের কাছে গেলে কি হয়? আমি বললাম না, গেলে কিছু হয় না, তুমি যাও না, আমি তো তোমাকে যেতে নিষেধ করি না। দেখা গেলো তুমি একদিনের ভিতরে একবার দুইবার যাও, তুমি যে সারাদিন তোমার মায়ের কাছে গিয়ে পড়ে থাকো, তাহলে আমাদের বাসার কাজগুলো কে করে? তখন মিলি আমাকে বলতেছে তাহলে কি মানে মানে তুমি কি আমাকে কাজ করার জন্য বিয়ে করছো? মানে মিলির কথাবার্তা শুনলে ব্যাপারটা মানে আমার কাছে মনে হয়, মানে আমার মনে হয় না যে আমার ছোটো ভাইয়ের সাথে ওই কাহিনী হওয়ার পর আমি মিলিকে বিয়ে করছি। মানে আমার কাছে মনে হয় কি আমি মিলির সাথে প্রেম করে মিলির বিয়ে করছি, আমার কাছে এটা মনে হয়। আমি তখন চিন্তা করি যে আল্লাহ, এই মানুষগুলো কেমন, মানে মুহূর্তের মধ্যে স্বার্থপরের মতো সব কিছু ভুলে যায়। আমি তখন বলি যে মিলি দেখো, এইভাবে তো আমি আর নিতে পারতেছি না, পারিবারিক প্যারাগুলো আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, আমি এখন কী করবো? আমাকে বলে যে ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তো এইভাবে কিন্তু আমি সবচেয়ে মানে সমস্যাটা দেখি মিলির মাঝে। মিলি যদি ওদের ঘরে না যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। মিলি যদি ওদের ঘরে না গিয়ে মিলি যদি আমাদের ঘরে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। কারণ আমার মায়ের কথা হচ্ছে আমি ছেলে বিয়ে করেছি, ছেলের বউ আমার বাড়িতে থাকবে, ছেলের বউ আমার কাজ করবে, কিন্তু এটা না করে কেন সে তার মায়ের কাছে গিয়ে পড়ে থাকে? আমার মায়ের জায়গা থেকে আমার মা রাইট, মিলির মায়ের জায়গা থেকে মিলির মা রাইট, আর মিলির জায়গা থেকে মিলি রাইট। শুধুমাত্র ফলস আর রং হচ্ছে আমি গর্দপ, আমি কাউকে বুঝাইতেও পারি না, কাউকে মানাইতেও পারি না, মানে সব কিছু ডিপ্রেশন এখন আমি পড়ে আছি। একটা পর্যায়ে আমি তখন চিন্তা করি বাজারে যাইতে পারি না, মানুষজন খারাপ কথা বলে, অ্যান্ড ঘরে আসলে বউ মানে বাবা মা ঝগড়া করে, শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি ঝগড়া করে, রাতের বেলায় ঘুমাইতে গেলে বউ ঝগড়া করে। মানে আমি তখন চিন্তা করতেছি যে আমি আর এখানে থাকবো না। আমি তখন আমাদের এখান থেকে একটু দূরে, মানে খুলনা শহরের একটু মানে অদূরে বলতে খুলনা শহর থেকে খুব কাছাকাছি ওইখানে একটা বাসা ভাড়া করি। আমি আমার চিন্তা করতেছি যে আমি আমার বউকে নিয়ে ওই বাসায় চলে যাব। আমি যদি ওরে নিয়ে বাসায় চলে যাই তাহলে তো আর আমাদের বাড়িতেও যাইতে পারবে না, ওর মায়ের বাড়িতেও যাইতে পারবে না, ওকে নিয়ে আর ওর মাও টানাটানি করবে না, আমার মাও টানাটানি করবে না। আমি ওরে নিয়ে বাসাতে থাকবো, এটা প্ল্যানিং করে আমি তখন এখানে একটা বাসা ভাড়া নিই। তো বাসা ভাড়াটা ছিল এরকম, এটা একটা হিন্দু ফ্যামিলি ছিল, ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, ওই হিন্দু মানে বৃদ্ধ মহিলা ছিল এবং বৃদ্ধ পুরুষটা ছিল। ওনাদের বাড়ি ইন্ডিয়াতে ছিল, ওরা ইন্ডিয়া থেকে কীভাবে যেন এখানে পাল্টায় সেটা জানি না, বাট ওনাদের এটা 3 তলা বাড়ি। তো 3 তলা বাড়িতে আমি কী করি, গ্র্যান্ড ফ্লোর মানে নিচের ফ্লোরটা আমি ভাড়া নিই। মানে নিচের ফ্লোরে আবার অনেকগুলো ইউনিট আছে, প্রায় 3টার মতো ইউনিট আছে। আমি প্রথম ইউনিটটা ভাড়া নেই, ভাড়ানোর পর আমি ওখানে থাকতেছি। কিন্তু আমি তো আসলে তেমন কোনো মানে আমি তো গ্রামেই ব্যবসা বাণিজ্য সব করতাম, বা গ্রামেই আমার ফসলা দিয়ে আমি করতাম। তো এখানে আসার পর আমি একটু বেকার হয়ে যাই, মানে আমি বেকার হয়েছি, আমার আসলে ওরকম কোনো কাজ টাজ থাকে না। তো তারপরও মিলির কাছে কিছু টাকা পয়সা থাকে, ওই টাকা পয়সাগুলো আমাকে দেয় এবং আমি আব্বার কাছ থেকে অল্প কিছু টাকা পয়সা আনি। আমি তখন ওখানে আইসক্রিম বিক্রি করতে শুরু করি। মানে স্কুল কলেজের সামনে বিভিন্ন রকমের আইসক্রিম বিক্রি করি। বাট এটা একটু আইসক্রিমগুলো একটু অন্যরকম, মানে আমি একটা লোক দিয়ে বিক্রি করাই, আমি পাশে দাঁড়ায় থেকে একটা লোক রাখি, ওই লোক দিয়ে আমি বিক্রি করাই। তো আইসক্রিমের ব্যবসাটা মোটামুটি অনেক ভালোই হচ্ছিল, আইসক্রিম বিক্রি করি। এভাবে আমার দিনগুলো আস্তে আস্তে সামনে থেকে কাটতেছিল। তো কাটতে আমার ছোটো ভাই কিন্তু এই পর্যন্ত কিন্তু ছোটো ভাইয়ের সাথে কোনো দেখা নাই, কোনো যোগাযোগ নাই। মানে এখানে প্রায় 1 বছরের মতো কিন্তু কেটে গেছে। 1 বছরে আমার কোনো সন্তান কিন্তু হচ্ছে না, বাট ছোটো ভাইয়ের কোনো যোগাযোগ নাই।
কোনো যোগাযোগ নেই। তো এভাবে মিলিয়ে হচ্ছে ওই আমি যে হিন্দু বাড়িতে থাকি ওই হিন্দু বাড়ির ওই ভদ্রলোক এবং ওই ভদ্র মহিলার ওনাদের কোনো সন্তান নাই, মিলিয়ে ওনাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে। অ্যান্ড এভাবে যেতে যেতে একটা সময় ওই বৃদ্ধ পুরুষটা হচ্ছে ওনার হঠাৎ করে হার্টের ভিতরে প্রবলেম দেখা দেয়, হার্টের প্রবলেম দেখা দেয়, উনি কোনো কাজ করতে পারে না। অ্যান্ড ওই বৃদ্ধ মহিলাও কোনো কাজ করে না। ওদের বাসায় যখন কাজের মেয়ে রাখা হয়, কাজের মেয়ে আজকে এটা চুরি করে কালকে ওটা চুরি করে, এভাবে হচ্ছে ওনাদের উপরে টর্চারিং করে, অত্যাচার করে। তো অত্যাচার করতে করতে একটা পর্যায়ে তখন মিলি কী করে ওনাদেরকে হেল্প করে, ওই পরিবারে ওই বৃদ্ধ লোকটাকে অ্যান্ড ওই বৃদ্ধ মহিলাটাকে প্রচুর পরিমাণে হেল্প করে, তাদের রান্নাবান্না করে দেয়, তাদের কাজকাম করে দেয়। এভাবে ও খুব ভালো। অ্যান্ড ওই বাড়িওয়ালা একটা সময় খুশি আমাকে বলে যে তোমার আর ঘর ভাড়া দেওয়া লাগবে না। আমার বউ যে তাদের কাজের মেয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওদের ঘরে গিয়ে ওই মহিলাকে প্রচুর ভালোবাসে অ্যান্ড ওই পুরুষটাকেও মোটামুটি অনেক ভালোবাসে। তো এভাবে পরে আর ওরা বলে যে আমাদেরকে আর ভাড়া দিতে হবে না, আমরা ওখানে ফ্রিতে থাকতে পারবো। অ্যান্ড তারই থেকে 3-4 দিন পর আমি তখন একদিন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি একটা ব্যাপার দেখি যে আমার আব্বা কথা বলতেছে, ফোনে কথা বলতেছে। আমি তখন আমার মারে বলেছি কার সাথে কথা বলে, আমার মা তখন আমার বলে যে মানিকের সাথে কথা বলে। আমি বলি কি বলো, মানিকের সাথে কথা বলো, মানিকরে কই পেয়েছে? আমার মা বলে যে মানিকের সাথে কথা বলে, তুই কথা বলিস না, চুপ করে থাক। তো মানিকের সাথে কথাবার্তা বলার পর লাইন কেটে আমি বলি আব্বা তোমরা মানিকের সাথে কথা বলো? বলে হ্যাঁ কথা বলি তো। আমি বলি কতদিন ধরে? আব্বা বলি তো 3-4 মাস ধরে। আমি বলি 3-4 মাস ধরে তোমরা মানিকের সাথে কথা বলো, অথচ আমাকে একটাবার বললো না? আমার আব্বা বলে কি বলতাম, এখন ও কল দেয়, ও কল দিলে তোর সাথে কথা বলতো, তোমাদের ছেলে তাই না? আমি বলি তোমাদের ছেলে বুঝে মানিক, আমি তোমাদের ছেলে না। পরে আমার বলতেছে যে বাবা এখন কি করতাম? আমি বলি ওই এত বড় বাটপারি করলো, এত বড় চিটারি করলো, ওর পাপের বোঝা আমি টানতেছি, তাইলে ও এখন কোথায় আসলে বের করে আনো। আমার আব্বা বলে তুই সাগলামি করিস না, ও বাড়িতে আসতেছে না, ওর তোর বাসায় যাবে। আমি বলি আমার বাসায় কেন যাবে? আমার বাসায় তো আমার বউ আছে। পরে বলে যে তোর বউ থাকলে কী হয়েছে, এখন তো তোর বউ তার ভাবি। আমি তখন বলি যে আব্বা ও বাড়িতে আসুক, বাড়িতে থাকবে। আমার আব্বা বলতেছে যে না, ও যদি আসতে চাও তোর বাসায় আসুক। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো এভাবে আরও প্রায় কয়েকদিন কেটে যায়, কিন্তু ওর আমার বাসা আসে না, অ্যান্ড প্রায় 8 থেকে 9 দিন পরে একদিন আমার বাবার সাথে আমাদের বাসা আসে। আসার পর আমি আমার ভাইকে প্রায় 1.5 বছর পরে দেখি। দেখার পর আমার একরকম আবেগে আমি আপ্লুত হয়ে যাই। আমি আমার ছোটো ভাইটাকে কিন্তু প্রচুর পরিমাণ ভালোবাসি। ওকে দেখার পর আমি ওটা জড়ায় ধরি, ওরে চুমা দিই যে কী করলে ভাই তুই। আমার কিন্তু মুহূর্তের ভিতরে আমার সবরা কেটে যায়। আমার কিন্তু আগে প্ল্যানিং ছিল ওরে পাইলে আমি মারবো, ওকে এই করবো, ওকে সেই করবো, বাট এখন আর আমার মনের ভিতরে ওই নিয়ে কোনো অভিযোগ নাই। আমি তখন বলেছি যাই হোক তা হয়ে গেছে। অ্যান্ড তখন আমার ঘরে মাঝে মাঝে খায় থাকে, পড়াশোনা করে না, আমাদের বাসায় থাকে। তখনও আস্তে আস্তে করে বাড়িতেও যায়। তো এভাবে বাড়িতে যায়, এখানে থাকে, এভাবে ওর দিনগুলো কাটতেছে। তো কাটতে কাটতে আমার বউ তখন ওই যে বাড়িওয়ালার বাড়িওয়ালাকে সেবা যত্ন করে, বাড়িওয়ালার বউকে সেবা যত্ন করে, এরকম করতে করতে কিছুদিন কাটার পরে বাড়িওয়ালার বউটা মারা যায়। বাড়িওয়ালার বউটা যখন মারা যায়, হিন্দু লোকের বউটা যখন মারা যায়, তখন এই হিন্দু লোকটা প্রচণ্ড একা হয়ে যায়। অ্যান্ড একা হয়ে যাওয়ার পর আমার বউ তখন তাকে সম্পূর্ণ রকমের দেখাশোনা করে। অ্যান্ড তখন এই হিন্দু লোকটা আমার বউকে আমার নিজের মেয়ে বানায়। বলেছে আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তুমি আমার মেয়ে। এটা বলার পরে ওই হিন্দু লোকটা আমার বউকে প্রচুর পরিমাণ ভালোবাসে। অ্যান্ড সবসময় আমার বউকে আমার বউ ওনাকে হচ্ছে বাবা বলে ডাকে। ওনাদের মাঝে বাপ মেয়ের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড যেতে যেতে প্রায় আরও এখানে 6 থেকে 7 মাসের মতো কাটে, বাট আমার কোনো সন্তান হয় না। এটা নিয়ে আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বাট সন্তান হচ্ছে না। অ্যান্ড 6-7 মাস পরে একদিন রাতের বেলায় উনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায়, ওই লোকটা হিন্দু লোকটা। তো ওনাকে আমরা কী করি, হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি তখন একদম অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলতেছে যে ক্রিটিক্যাল অবস্থা, মারাও যেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওনার যে আত্মীয় স্বজন আছে, আমি বলি যে আপনার আত্মীয় স্বজন কে আছে, কে কোথায় আছে আপনি বলেন, আমরা তাদেরকে দাওয়াত দিই বা তারা আসলে আপনাকে দেখুক, কারণ আপনার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি জানি না যে কেন জানি উনি ওনার পরিবারের কোনো ঠিকানা আমাদেরকে দিতে চায় না। আমি যতই বলি যে আপনার পরিবারের ঠিকানা বলেন, উনি আমাকে ওনার পরিবারের কোনো ঠিকানা বলে না। উনি একটা কথাই বলে যে আমি যদি কখনো মরে যাই আমার ওয়াইফের পাশে আমাকে সৎকার করো, এরকম করে বলে। অ্যান্ড সেদিন রাতের বেলা ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। অ্যান্ড একটা পর্যায়ে উনি আমার হাতটা ধরে, আমার হাতটা এরকম শক্ত করে ধরে বলতেছে বাবা, খুবই সুন্দর করে বলতেছে বাবা শোনো, আমার তো এই দুনিয়াতে কেউ নাই, অ্যান্ড আমি যে কোনো সময় মারাও যেতে পারি। আর আমার অবস্থা এতটাই খারাপ, আমার কাছে মনে হয় যে হয়তো ভগবান আমার প্রাণটা এখনই নিয়ে যাবে। আমি যদি মরে যাই, আমি একটা কাজ করে রেখেছি, তোমাকে বলে রাখি। আমি বলি কী করে রাখছি? উনি আমাকে বলে যে আমার যে বাড়িটা আছে, আমি তো তোমার মেয়েটাকে তোমার বউকে আমি আমার মেয়ে ডাকছি, তো আমি আমার বাড়িটা তোমার মেয়ের নামে উইল করে লিখে দিয়ে গেছি।
আমি তখন বলেছি কি বলেন, আপনার তিনতলায় এত বড় একটা বাড়ি আপনি আমার বউয়ের নামে লিখে দিয়েছেন? বলে যে হ্যাঁ, আমি তোমার নামে তোমার বউয়ের নামে বাড়িটা লিখে দিয়েছি। আমি তখন বলতেছি যে মানে আপনার কথাবার্তা শুনে আমার কাছে অবাক লাগতেছে। উনি বলেছে না, অবাক লাগার কিছু নাই, আমি বাড়িটা তোমার বউয়ের নামে লিখে দিয়েছি, আমি যদি কখনো মরেও যাই তাহলে এই বাড়িটা তোমাদের, আমি লিখে দিয়েছি। এটা বলার পর আমার বউ তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, ওনাকে জড়াই ধরে বাবা বলে খুবই কান্নাকাটি করে, আমি ওনাকে জড়াই ধরে ওনাকে বাবা ডাকি। অ্যান্ড দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে যাওয়ার পরে একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে ডাক্তার বলে যে বাড়িতে নিয়ে মানে বাসায় নিতে পারেন। পরে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে আমরা তখন নিচে থাকি না, মানে উনি কিন্তু মানে সেকেন্ড ফ্লোরে থাকতো, উপরে তিনতলা একদম ছাদের এখানে ভাড়া দিত। তো নিচতলা আমরা ভাড়া দিই। আমি তখন আর ওনাকে আলাদা রাখি না, যেহেতু আমার বউকে উনি ওনার নিজের মেয়ে ডাকছে, তখন ওনার বাসায় আমি আমার থাকতেছি। তো আমি থাকতেছি এভাবে আরও 1-1.5 মাসের মতো কাটে। অ্যান্ড 1-1.5 মাস পরে একদিন উনি কিন্তু এর মাঝে আমাদের কাগজপত্র দিয়ে দেয়, মানে যে দলিল করছে দলিলের পেপারসগুলো আমাদেরকে দিয়ে দেয়, মানে আমার বউ মিলিকে দিয়ে দেয়। এরপরে প্রায় 1-1.5 মাস পরে উনি পরলোক গমন করে, উনি মারা যায়। উনি মারা যাওয়ার পরে মানে সৎকারের যত কাজ আছে সব কিছু আমার বউ করে। ওনার মুখমণ্ডলে আগুন দেওয়া থেকে শুরু করে মানে একদম হিন্দু ধর্মের যেভাবে করে সেমভাবে মানে ওই ভদ্রলোকটাকে মাটি দেয়, মানে ওই ভদ্রলোকটাকে মানে সৎকারে কাজ করে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে তখন আমার পরিবারটা একটু ভালো হয়ে যায়। তখন আমি আমার আব্বা আম্মা অ্যান্ড আমার লাইক হচ্ছে আমার ছোটো ভাই, তখন আমি সবাইকে আমাদের এখানে নিয়ে আসি যে সবাই একসাথে থাকুক, থাকলে প্রবলেম কি, সবাই একসাথে ভালো থাকবে, আমি এভাবে সবাইকে নিয়ে আসি। কিন্তু এভাবে নিয়ে আসতে আসতে প্রায় আরও 1.5-2 বছরের মতো এভাবে কেটে যায়। কিন্তু তখন আমি অনেক বেশি মোটা হয়ে যাই, ফ্যাট হয়ে যাই। অ্যান্ড আমি ডক্টরের কাছে যতবারে যাই, ডক্টর শেষ পর্যন্ত আমাকে একটাই রিপোর্ট করে যে আমার বাচ্চা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডাক্তার বলতেছে যে আমার বাচ্চা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমার বাচ্চা হবে না, এটা ডাক্তার বলে। ডাক্তার এটা বলার পর আমি তখন চিন্তা করি যে এটা কেমন কথা বলতেছে। আমি তখন বড় বড় ডাক্তার দেখাই এবং আমি ইন্ডিয়াতে পর্যন্ত যাই, কারণ আমাদের তখন টাকা পয়সা ছিল, পুরো 3 তলা বাড়িটা আমরা ভাড়া দিতাম, এটা থেকে প্রচুর পরিমাণ টাকা পাইতাম। সে টাকা দিয়ে আমি তখন কী করি, আচ্ছা আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, ওই এটা কিন্তু শহর থেকে একটু দূরে ছিল, মানে একদম শহরের ভিতরে ছিল না। তো পরে আমি তখন ইন্ডিয়াতেও যাই, ইন্ডিয়াতে গিয়েও ট্রিটমেন্ট করি, প্রায় 3-4 মাসের মতো কাটে। বাট আমার আর কোনো সন্তান হয় না। অ্যান্ড সন্তান না হওয়া নিয়ে মিলির বাবা মা আমার উপর একটু নারাজ, মানে ওনাদের যেহেতু একটাই মেয়ে, ওনাদের আর কোনো ছেলে নাই বা ওনাদের কোনো মেয়ে নাই, তাহলে ওনাদের নায়নাত করে হওয়ার তো একটা স্বপ্ন আছে। তো তখন ওরা বিভিন্নভাবে মিলিকে প্রেশার দেয় আমাকে ছেড়ে দেওয়ার জন্য। মিলিকে বিভিন্নভাবে প্রেশার দেয় যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, বলতেছে যে তুই ওরে ছেড়ে দে, এখন ওর যেহেতু সন্তান হয় না তাহলে ওর সাথে থেকে কী করবি, মানে মিলিকে আমার কাছ থেকে সরাই নেওয়ার জন্য ওনারা বিভিন্ন রকমের মানে ফন্তি ফিকির করতেছে। অ্যান্ড এরকম করতে করতে একটা সময় মিলি কী করে, তখন ওই শহরের বাড়ি ছেড়ে মিলি ওর বাবা মায়ের সাথে থাকে, ওর শহরে অতটা আসে না। অ্যান্ড আমি খবর পাই যে ওর বাবা মা বিভিন্ন জায়গায় ওর জন্য ছেলে দেখতেছে, ওকে বিয়ে করাই দিবে, এরকম একটা প্ল্যানিং ওদের। তখন আমি আমার আব্বা আম্মাকে আর আমার ছোটো ভাইকে আমি বাড়িতে পাঠাই। আমি বলি যে তোমরা যদি এখানে থাকো তাহলে দেখা গেল কি যে ওরা গোপনে বিয়ে দিয়ে দেবে, তোমরা বাড়িতে থাইকে তোমরা ব্যাপারটাকে সব কিছু দেখো। সন্তান দিচ্ছে না আল্লাহ, এটা তো আল্লাহর নীলা খেলা, আমি তো আর কিছু করতে পারবো না, জোর করে তো কেউ আর সন্তান আনতে পারে না, আল্লাহ যদি না দেয় তাহলে কী বা করার আছে, এরকম করে বলি। বাট যেতে যেতে প্রায় আরও 3 থেকে 3.5 মাসের মতো কেটে যায়। তখন তারা ফুললি মানে প্রিপারেশন নিয়ে নেয় যে তারা মিলিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এরপরে আমি তখন মানে খুবই কান্নাকাটি করে, আমারও কোনো কিছু হয় না। অ্যান্ড এর কিছুদিন পরে আমি বাড়িতে যাওয়ার পরে একদিন আমি আমার মায়ের সাথে কথা বলি। আমার মায়ের সাথে কথা বলার পরে মা আমাকে খুব দুঃখ করে একটা কথা বলে। আমি কথাটা শোনার পর আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকে, আমার মনে হয়েছে আমি জন্মের পরে আমার জীবনে সেদিন সবচেয়ে বেশি কান্না করেছি। আমার মনে হয় না যে আমি আমার জীবনে কখনো এতটা কান্না করেছি, আমি প্রচুর পরিমাণ কান্না করেছি। আমার মা আমাকে বলে যে এখন মিলির তো একটা বাড়ি আছে, অলরেডি মিলির একটা বাড়ি আছে ওইখানে, এখন মিলিকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু ওই বাড়িটা ওই বাড়িটা কিন্তু অন্য কারো হয়ে যাবে, আমাকে এটা বলে। আমি বলি মা, এখন মিলির বাবা মা যদি মিলিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না, আমাদের কী করতে পারি। তখন আমার মা আমাকে বলতেছে যে তোরা একটা কথা বলি, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমার হাতটা মা ধরে আমাকে বলতেছে যে যা হবার তা তো হয়ে গেছে, এবং তোর যেহেতু সন্তান হয় না, মিলির বাবা মা তো তোর কাছ থেকে নিয়ে যাবে মিলিকে, শুধু যাতে সন্তান না হয় এই জন্য, আর তো কিছু না। আমি বললাম হ্যাঁ, এই জন্যই তো নিয়ে যাবে। পরে আমার মা তখন আমাকে বলতেছে যে আমরা যদি তোর কাছ থেকে মিলিকে ডিভোর্স নেয়, আমরা যদি তোর কাছ থেকে মিলিকে ডিভোর্স দিয়ে আমরা যদি আবারও মানিকের সাথে মানিককে বিয়ে করাই মিলিকে, তাহলে তো কোনো সমস্যা রইল না, মিলিও আমাদের ঘরে রইল, বাড়িটাও আমাদের কাছে রইল।
আমি তখন আমার মায়ের দিকে তাকিয়ে বলতেছি, মা, লোভ যে মানুষকে এতটা নিচে নামিয়ে দেয়, আমি তোমাদেরকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আমার বাবাও তখন পিছন থেকে এসে আমাকে জড়ায় ধরে সেম কথাটাই বলে, আমার ছোটো ভাই এখানে নাই। আমি তখন বলতেছি, তোমরা কীভাবে চিন্তা করলা, মানে তোমরা কীভাবে চিন্তা করলা, তোমাদের মাঝে কি একটু মানে লজ্জা ঘৃণা বলতে তোমাদের কিচ্ছু নেই, তোমরা মানুষকে কেমনে মুখ দেখাইবা? আমার মা তখন আমাকে বলতেছে, না না, আমরা মানুষকে তো জানাবো না, আমরা মিলির মায়ের সাথে কথা বলছি, মিলির মা কিন্তু রাজি হয়েছে, মিলির মা রাজি হয়েছে, এখন আমরা গোপনে ওই শহরের বাড়িতেই মিলিকে বিয়ে করাবো, মানে তোর কাছ থেকে সরাই মিলিকে আমরা ইয়ের কাছে, মানিকের কাছে বিয়ে করাবো, কিন্তু এটা কেউ জানবে না, এটা খুব গোপনীয়ভাবে থাকবে বাবা, এটা আমরা কারোর কাছে বলবো না। আমি তখন আমার চোখের পানিগুলো করে টপ টপ করে পড়তেছিলাম। আমি তখন কান্না করতে করতে ওখান থেকে চলে আসার পরে আমি তখন আর আমার বাবা মায়ের সাথে কথা বলি না, আমি আর খুলনার বাসায়ও যাই না। আমি তখন অন্য একটা মানে আমার একটা পরিচিত একটা ভদ্রলোক আছে, মানে ওনার বাসায় থাকি, খুলনা শহরে ওনার বাসায় থাকি। তখন আমি আর কোনো কাজ টাজ করি না, ওনার বাসায় থাকি। অ্যান্ড ফোনের মাধ্যমে খোঁজখবর নেওয়ার পর আমি একটা সময় জানতে পারি, প্রায় 1.5 মাস পরে আমি জানতে পারি যে আমার বাবা মা নাকি মিলির সাথে আমার ছোটো ভাইয়ের আবারও বিয়ে দিয়ে দিছে এবং আমার ছোটো ভাই মানে শহরেই থাকে, আমার ছোটো ভাই, আমার ওয়াইফ সবাই শহরেই থাকে। এভাবে হচ্ছে তো দিনগুলো কাটতেছে। তো আমি তখন আর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করি না। যেতে যেতে প্রায় 2 বছর মতো কেটে যায়। 2 বছর আমি আমার বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ করি না, কারোর সাথে কোনো যোগাযোগ করি না। অ্যান্ড 2 বছর পর আমি শুনতে পাই যে আমার মানে এটা 1.5 বছর পর আমি শুনতে পাই যে আমার মানে আমার ছোটো ভাইয়ের বউ, বর্তমানে আমার ছোটো ভাইয়ের বউ মিলি নাকি একটা মানে ছেলে সন্তানের মা হয়। মিলি একটা ছেলে সন্তান হয়। এটা আমার ছোটো ভাই বিয়ে করার 1.5 বছর পর। 1.5 বছরও কিন্তু সন্তান হচ্ছিল না। এই 1.5 বছরও কিন্তু মানে বিভিন্নভাবে আমার মা মিলিকে ব্লেম দিয়ে আসতেছিল যে প্রবলেম কিন্তু আমার বড় ছেলের ছিল না, মুরাদের ছিল না, প্রবলেম কিন্তু তোমার ছিল। এটা নিয়ে কিন্তু মিলির সাথে অনেক টকঝক হয়। তার ডাক্তার দেখে সব কিছুর পরে প্রায় 1.5 বছর পর তখন মিলির একটা ছেলে সন্তান হয়। এটা আমি শুধুমাত্র ফোনের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে জানতে পারি। আমি কিন্তু ওদের মানে আমার আব্বা আম্মার সাথেও যোগাযোগ করি না, বা আমি আমার এই বাসায় আসি না, আমি কোথাও আসি না, আমি দূর থেকে এই ব্যাপারগুলো জানতে পারি। অ্যান্ড সবশেষ তখন আমি প্রায় 2 বছর পরে আমি প্ল্যানিং করি যে আমার আমি যে বাসায় থাকি ওখান থেকে একটা মেয়ে আছে, ওই মেয়েটার বাড়ি হচ্ছে ষাটখিলের ওইখানে বাড়ি। মেয়েটা এখানে ওর নানু বাড়িতে থাকে, মানে ওর বাবা মা দুজনে মারা যাওয়ার পরে মেয়েটা ওর নানু বাড়িতে থাকে। নানু বাড়িতে বলতে ওর নানার হচ্ছে একটা ছোট্ট মুদি দোকান আছে ওই খুলনা শহরেই। অ্যান্ড মেয়েটাও মোটামুটি অনেক ভালো মাদ্রাসায় পড়ে। আমি যার বাসায় আছি উনি আমাকে বুদ্ধিটা দিচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে আর কি, মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, ওই স্বামীটা নাকি ভালো ছিল না, তারপর মেয়েটাকে নিয়ে আসছে। এখন আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির আমার ওই পরিচিত লোকটা আমাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনি ওই মেয়েটাকে বিয়ে করেন। ওই মেয়েটার নাম ছিল স্বপ্না। পরে বলতেছে আপনি স্বপ্নাকে বিয়ে করেন, মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা অনেক ভালো। তখন আমি আমার পরিবারের সাথে কিন্তু আর কোনো যোগাযোগ নাই, এবং আমার পরিবারের এই ব্যাপার নিয়ে আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করি না। তখন আমি কী করি, আমি স্বপ্নাকে বিয়ে করি। এটা আমার বাবা মা কাউকে জানাই না, আমি কাউকেই জানাই না, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আমার ওই পরিচিত লোকটা আমাকে স্বপ্নাকে বিয়ে করাই দেয়। অ্যান্ড আমি স্বপ্নার মানে দাদা দাদুর সাথে কথা, মানে নানা নানুর সাথে কথা বলে ওদেরকে আমি বলি যে দেখেন এই পরিস্থিতি, আমি ওদেরকে মিথ্যে বলি না, কারণ সংসার জীবন দেখা যায় পরিশেষে একটা ঝামেলা হতে পারে। এই জন্য ঝামেলা না করে আমি বলি যে আমার আগে একটা বিয়ে হয়েছে, এই ঘটনা, এখন বউ চলে গেছে বা আমার সন্তান হয় না। আমি সেটাও বলেছি যে আমার সন্তান হয় না। তখন আমি খুবই অবাক হই যে মানুষগুলো আমাকে বলে যে সন্তান দেওয়া না দেওয়া হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ চালিয়ে দিতে পারে, আবার আল্লাহ চালিয়ে নিতেও পারে। অ্যান্ড আল্লাহ হয়তো তোমাকে সন্তান দিতেও পারে। তুমি যেহেতু আমার নাতিনটাকে বিয়ে করতে রাজি হয়েছ, আমরা তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ অবশ্যই তোমাকে সন্তান দিবে। এরপরে যথারীতি আমার মায়ের সাথে, আমার সাথে, আমার ওই স্বপ্নার সাথে আমার তখন ওদের পারিবারিকভাবে ওরা আমাকে বিয়ে দেয়। এটা কিন্তু আমার আব্বা আম্মা বা আত্মীয় স্বজন আমি কারোর কাছে বলি না। অ্যান্ড বিয়ে হওয়ার পরে তখন আমি ওইখানে থাকার পরে একটা সময় মানে স্বপ্ন আমাকে বলতেছিল যে আমরা কতদিন এখানে থাকবো, আমার আব্বা আম্মাকে দেখতে খুব ইচ্ছা করে। আমাকে বলে যে আমার আব্বা আম্মাকে দেখতে খুব ইচ্ছা করে, তুমি আমাকে একটু আমার আব্বা আম্মাকেও দেখবে। আমাকে বলতেছে গ্রামে আনার জন্য। তো গ্রামে আনার জন্য যখন বলে, তখন আমি গ্রামে আনার জন্য তখন বলে ঠিক আছে। আমি তখন কী করি, আমি প্রায় 2.5 বছর পর, টোটাল প্রায় 2.5 থেকে 3 বছরের কাছাকাছি হবে, ওই পরে আমি মিলিকে নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে আসি। গ্রামের বাড়ির রাস্তাঘাটগুলো জানি কেমন চেঞ্জ হয়ে গেছে, ফাঁকা রাস্তা ছিল, এখন ছোটো হয়ে গেছে। বাড়িতে আসার পর আমি দেখতে পাই যে বাড়িতে তালামারা দেখার পর আমি তখন আমার চাচির বাড়ি, ওই যে মিলির মায়ের বাড়ি, ওইখানে যাই, ওনাকে সালাম দিয়ে উনি তখন আমাকে জড়াই ধরে বলে, বাবা তুমি কই হারিয়ে গেছিলা, কোনো খোঁজ খবর নেই। কিন্তু আমি একই শহরে ছিলাম,
আমি কিন্তু খুলনাতেই ছিলাম, খুলনা থেকে কোথাও যাই নাই। বাট আমি খুলনা থেকে মানে একেবারে কমপ্লিটলি কোনো কাজ টাজ করি নাই। আমি যার বাসায় ছিলাম ওনার বাসায় টুকিটাকি কাজ করতাম, ওনার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওইগুলোর আমি টুকিটাকি কাজ করতাম, কিন্তু আমি কখনো আমার গ্রামে যাইতাম না। বা আমি খুবই গোপনে, মানে এমন হয়তো যে আমি ক্যাব পরে বের হইতাম, আমার পরিচিত মানুষগুলো যাতে আমাকে চিনতে না পারে। এরপর আমি বলে যে এটা কেন, বললাম যে বিয়ে করছে আমার বউ স্বপ্না। পরে বলতেছে যে তুমি এতদিন কোথায় ছিলা, তোমার আব্বা মা মানে খুবই কান্নাকাটি করছে, তোমারে পায় না, মানে খুবই সুন্দর করে আমার সাথে কথা বলে। অ্যান্ড পরে বলতেছে তোমার আব্বা মা তো তোমার খালার বাড়িতে চলে গেছে। আমি বললাম কেন, আমার এত বড় বাড়ি, তারপরে মিলির আবার ওইখানে বাড়ি আছে, মিলি কই? পরে বলে মিলি তো বাসায়, মিলি বাসায় মানিকের সাথে। আমি বলি তাহলে আমার আব্বা মা এখান থেকে চলে গেল কেন? পরে বলতেছে কেন চলে গেছে তা তো জানি না, তোমার খালার বাড়িতে গেছে। তখন আমি আমার বউ নিয়ে সরাসরি আমার খালার বাড়িতে যাই। অ্যান্ড আমার খালার বাড়িতে যাওয়ার পরে আমি তখন আমার আব্বা মাকে দেখছি, আব্বা মা খালার বাড়িতে। তখন আমি আমার আব্বা মাকে জিজ্ঞেস করি কী ব্যাপার, তোমরা বাড়িঘর সব কিছু ফেলে খালার বাড়িতে কেন চলে আসছো? আমার মা তখন খুবই অভিমান করে বলে যে আমরা কার কাছে থাকবো, কারণ তুই তো আমাদের বড় ছেলে, আমার মানিক আমার বড় ছেলে, কিন্তু তুই তো আমার কোনো খোঁজ খবর নেস নাই, তুই তো আমাদেরকে ভুলে গেছিস, তুই চলে গেছিস। আমি বলি মা আর কত করবো তোমাদের জন্য, আর কত করবো তোমাদের জন্য বলো? তখন আমার মা বলতেছে যে এটা বললাম যেটা তোমার বৌমা, আমি বিয়ে করছি, ওকে নাম স্বপ্না। তখন আমার মা ওকে একদম বুকে জড়ায় ধরে আমার বাবাকেও সালাম করে। তখন সবাই বেলে নেই, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বাবা মা বাড়িতে যাওয়ার কথা কিছু বলে না, মানে বাড়িতে যাওয়ার কথা কিছু বলে না। যেতে যেতে প্রায় আরও 8-9 দিনের মতো কেটে যায়। আমি ওই আমার খালাম্মার বাড়িতেই থাকি, বাবা মার বাড়িতে আসে না। 8-9 দিন পরে আমি আমার খালাম্মাকে একবার জিজ্ঞেস করি যে খালাম্মা ব্যাপারটা কি, বাবা মা বাড়িতে যাচ্ছে না কেন, ওদেরকে আমি বাড়িতে আনতে পারি না। তখন আমার খালাম্মা আমাকে বলে যে বাড়ি যাবে কেমনে, বাড়ি আসে নাকি? আমি বলি বাড়ি আসে নাকি মানে আমি তোমার কথা কিছু বুঝি না। তখন আমার খালাম্মা বলে যে মিলির মা যেই কাহিনী করছে এটা কি আর মানে বলার মতো? আমি বলি কি বলার মতো, মানে কি করছে? পরে বলে কেমনে তোমার বাপের কাছ থেকে টিপসই নিয়ে নিছে। আমি বলি টিপসই মানে কিসে টিপসই নিছে? পরে বলে তোমাদের বাড়িটা তোমার আব্বার কাছ থেকে টিপসই নিয়ে কেমনে নিয়ে নিছে। আমি তখন বলি যে মানে এটা কী বলেন খালাম্মা, কারণ মিলিরে তো আল্লাহ তো মিলিরে মানে কোটিপতি বানাই দিছে। শহরে একটা খুলনা শহরে একটা 3তলা বাড়ি, মানে কোটি টাকার মালিক, কিন্তু তারপরেও কেন মানে মিলির মা এই কাজটা করলো? তখন আমার খালাম্মা আমার বলতেছে যে আল্লাহ যারে দেয় তার কোনো মানে মানুষের এই দুনিয়াতে মানে কোনো শুকরিয়া নাই, যার যত আছে সে আরও চায়, যত আছে আরও চায়। আমি বলি তাহলে আমার ছোটো ভাই কিছু বলে নাই, মুরাদ কিছু বলে নাই, পরে মানিক কিছু বলে নাই। আমি তখন জিজ্ঞেস করতেছি মানিক কিছু বলে নাই। তখন আমার খালাম্মা আমার বলতেছে মানিক কী বলবে, মানিকের জন্য তো ভালোই হয়েছে। আমি বলি ভালো হয়েছে মানে? পরে বলতেছে যে জায়গা সম্পত্তিগুলো কিন্তু তোমার বউয়ের নামে নেওয়া হয়েছে, মিলির নামে নেওয়া হয়েছে, ওর মানে ইয়ের নামে, তোমার শাশুড়ি কিন্তু নিজের নামে নেয় নেই। আমি তখন বলতেছি যে আমার শ্বশুর শাশুড়ি নিজের নামে না নিয়ে মিলির নামে নিছে। তো বলতেছে মিলির নামে নিলেই তো এটার মালিক তো হচ্ছে তোমার ভাই মানিক, তাই না? আমি তখন বলি যে হাই রে কত বড় নাফরমান। পরে আমি আমার ভাইয়ের সাথে দেখা করি, মানিকের সাথে দেখা করি, ও আমাকে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলে না অ্যান্ড কোনো রকম কথা বলে না। অ্যান্ড আমি মিলির সাথে দেখা করি, মিলি তো আমার সামনেই আসে না, দূরে থেকে আমার সাথে কথা বলে, খুবই ডিস্টেন্স বজায় রেখে কথা বলে। আমি তখন ওই আমার শ্বশুরবাড়িতে যাই, মানে আমার শ্বশুরবাড়ি বলতে আমার এক্স শ্বশুরবাড়ি, মিলির বাবা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি, মানে যখন ওদের সাথে চিল্লাচিল্লি করি, ওরা আমার একটা কথাই বলে যে যা করার মুরাদ নাকি মানে মানিক নাকি করছে। ওরা আমার বলে যে যা করার তোমার ভাই করছে, আমরা কিছুই করি নাই। মানে ওরা দেয় আমার ভাইয়ের দোষ, আমার ভাই তো আমার সাথে কথাই বলে না, অ্যান্ড আমার খালাম্মা দিতেছে মানে সম্পূর্ণ ওদের দোষ, এরকম করে। তো এরকম করতে করতে আমি দেখলাম যে ফাডা মানে গ্রামের ভাষায় মানুষ বলে যে ফাডা পুতার ঘষাঘষি মরিচের মরণ, মানে পাটার সাথে পুতার হচ্ছে ফিক্সড হবে আর সেখানে মরিচ মিশে শেষ হয়ে যাবে। তখন আমি কী করি, আমার আব্বা আম্মাকে বলি যে বাবা আর কতদিন। আমি তখন বুঝতে পারি যে মানে সবশেষ দুঃখটা আমারই, কারণ আমার বাড়ির যে জায়গাটা ছিল আমার এই বাড়ির জায়গাটাও আর নাই। পরে আমি শহরের একটা বাড়িতে ভাড়া থাকি, আমি আমার যে শ্বশুর বাড়ি আমি সেই শ্বশুর বাড়িতে চলে যাবো। যাওয়ার সময় আমার বাবা আমার ইচ্ছা বলতেছে, আমার হাত ধরে বলতেছে যে বাবা তোর সাথে কথা বলার কোনো মুখ তো আমার নাই রে মুরাদ, কিন্তু তোরে বাবা একটা কথা বলি, কিছু মনে করিস না, আমার এই বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, তুই তো শ্বশুর বাড়িতে আমাকে তোর সাথে নিয়ে যা। আমি তখন বলি কেন, বাড়িতে থাকবে না কেন? আব্বা বলে যে কেমনে থাকি, শালির বাড়ি মানে কেমন জানি লাগে। তখন আমার বউ স্বপ্না বলতেছে আব্বাকে আমাদের সাথে নিয়ে নাও। তখন আমি আমার বাবাকে আমার সাথে হচ্ছে আমার ওই শ্বশুর বাড়িতে নিয়ে যাই, মানে হচ্ছে স্বপ্নার নানা নানির কাছে নিয়ে যাই। ওদের একটা বাড়ি আছে, মানে ভাড়া থাকে ওরা, কিন্তু মানে অনেক বছর ধরে ওখানে আছে। তো ওইখানে যাই, ওখানে যাওয়ার পরে আমি আমার আব্বাকে নিয়ে ওখানে থাকি। অ্যান্ড 3 মাস পরে আমার মা আমার খালামার বাড়ি থেকে আমার বাসায় চলে আসে। এরপর থেকে আমার আব্বা আম্মা আর আমার ওয়াইফ আমরা একসাথে আছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা আব্বা আম্মা যখন সবাই একসাথে থাকতেছিলাম, আমার সংসারের প্রায় 8 মাস পরে আমার একটা মেয়ে বাবু হয় স্বপ্নার ঘরে।
এটা আসলে জীবনে কখনো কল্পনাও করতে পারি নাই, বা আল্লাহ যে এতটা হৃদয় পান এটা কখনো মানে এটা আল্লাহ যে মানে এত এভাবেই ফিরে থাকবে এটা কখনো কেউ চিন্তাই করতে পারে না। আমার একটা যে ডাক্তার বলেছে, ইন্ডিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে যাওয়ার পরে ডাক্তার বলছে কখনোই সন্তান হবে না, কিন্তু সেক্ষেত্রে আমার একটা সন্তান হয়, আমার এটা আসলে অনেক বড় একটা পাওয়া। অ্যান্ড আল্লাহ আমার তখন বারবার একটা কথাই মনে পড়তেছে যে হচ্ছে স্বপ্নার নানা নানি বলছিল যে আল্লাহ যদি দেয় তাহলে দিতেও পারে, তো আল্লাহ কিন্তু ঠিকই দিল। আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে, আমার একটা মেয়ে সন্তান দুনিয়াতে আছে, আর একটা মেয়ে সন্তান দুনিয়াতে আছে। আমি এখন অনেক অনেক ভালো আছি। আপন ভাই, আমি আপনার জীবনের গল্পগুলো প্রতিদিন শুনি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশে যদি আপনার কোনো পাগল ভক্ত থেকে থাকে তাদের মাঝে আমি একজন। আমি আপনাকে মন থেকে ভালোবাসি, আর আপনার প্রত্যেকটা ভিডিও আমি ফেসবুকেও শেয়ার করি, অ্যান্ড আমি আপনার ভিডিওগুলো মাঝে মাঝে ডাউনলোড করে রেখে দিই। প্রথমে আমি আপনাকে আমার জীবনের গল্পটা বললাম, আর যদি আমার জীবনের গল্পটা ভালো লাগে আপনি এটা প্রচার করবেন, আর প্লিজ আমাকে একটু ফোন করবেন। আমি আপনার ইমো নাম্বারে অনেকগুলো কল দিয়েছিলাম, আপনি রিসিভ করেন না, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। ভাই আপনি অনেক ভালো থাকবেন, আর আমার মেয়েটার নাম রেখেছে জান্নাত, আমার জান্নাতের জন্য দোয়া করবেন। আর আমার ছোটো ভাই আর আমার ছোটো ভাইয়ের বউ মিলির সাথে আমাদের এখন তেমন কোনো সম্পর্ক নাই, আমি আলাদা একটা বাসায় থাকি। অ্যান্ড আমি আমাদের নানা শ্বশুর আছে, ওই নানা শ্বশুরের দোকানে আমি বসি, নানা শ্বশুরের একটা ছোটো ব্যবসা আছে, ওই ব্যবসাটা আমি দেখি, এভাবে আমার দিনগুলো কাটতেছে। আপন ভাই অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটি স্টোরি আপনার আমার সাথে একদম মনোযোগ দিয়ে শুনেছেন, অনেক বেশি ধন্যবাদ সবাইকে। আর আমি মুরাদ ভাইয়ের জীবনের গল্পটা বলার জন্য আসলে মানে ওনাদের পরিবারের অনেক মানে হিবিজিবি, যেমন ওনার প্রথম ওয়াইফ এবং মানে ভাইয়ের বউ বা নিজের বউ একই কথা মিলে। বাট একটা ব্যাপার আমার কাছে খুবই লজ্জাজনক মনে হলো যে মানে আমি শুনেছিলাম যে মানে বড় ভাইয়ের বউকে ছোটো ভাইয়ে বিয়ে করতে পারে, কিন্তু ছোটো ভাইয়ের বউ আবার কী করে বড় ভাইকে বিয়ে করে, এটা মনে হয় আমার জীবনে প্রথম কোনো স্টোরি। আমি এরকম গল্প কিন্তু আর পাই নাই, খুবই ব্যতিক্রমধর্মী একটা গল্প, খুবই ব্যতিক্রমধর্মী, এই জন্য আমি গল্পটা আপনাদের কাছে শেয়ার করেছি। কিন্তু আসলে একটা ব্যাপার কি, মানুষ যে বলে যে স্বার্থের নিচে সব কিছু, মানে ওর বাবা মা, আমি মুরাদ ভাইয়ের বাবা মাকে রেসপেক্ট করি, আমারও মা আছে বা রেসপেক্ট করি, সম্মান করি, তারপরেও আসলে মানে মিলির বাড়ির পাওয়ার জন্য, মিলিকে নিজের ঘরে রাখার জন্য, নিজের বড় ছেলেকে কোরবানি দিয়ে ছোটো ছেলের কাছে বিয়ে দেওয়া। আমি জানি যদি মিলির মানে আমি যদি মুরাদ ভাইয়ের বাবা মায়ের সাথে কথা বলি, তারা আমাকে সেম কথাটাই বলবে, তাহলে তো তারা তো মিলিকে পাচ্ছে না, মিলিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তারা এই এক্সকিউজটাই দেখাবে, এই জন্যই তারা হচ্ছে মানিকের সাথে বিয়ে দিয়ে দিছে। এখন সব কথা শেষ কথা হচ্ছে সব কিছুই ঠিক আছে, মানে সবাই জিতে গেলে শুধু এখানে আমার দেখতে মনে হয় যে মুরাদ ভাই হেরে গেল, কিন্তু মুরাদ ভাই হেরেনি। আল্লাহ সবশেষ তাকে একটা মানিক দিয়েছে, তাকে জান্নাত দিয়েছে, একটা জান্নাত দিয়েছে তাকে, ওই জান্নাত নিয়ে মুরাদ ভাই অনেক ভালো আছে। মুরাদ ভাইয়ের জায়গা থেকেও মুরাদ ভাই অনেক সুখী। অনেক ভালো লাগলো, একটা ভালো জীবনের গল্প মনে হলো আমি পেলাম। আমার ভালো লাগলো আজকের গল্পটা বলে। দর্শক বন্ধুরা, গল্পের প্রসঙ্গে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্টস বক্সে আমাকে লিখে পাঠান, আমি আপনাকে যথারীতি উত্তর করব। আর আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো থাকার সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজিরে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। টাটা ভাই।